গল্পের নাম পরিযান। লেখিকা ইশরাত রহমান সানজিদা। গল্পের প্রথম পর্ব। আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে ঘরে ফিরল তখন আমার বয়স 10 বছর। রূপার বয়স ছিল 5 বছর আর পরীর বয়স মাত্র 1.5 বছর। ছোট্ট পরীকে বুকে নিয়ে আম্মা সেদিন নীরবে চোখের জল ফেলেছিলেন। মুখে তো শব্দটি করেননি, প্রতিবাদ তো দূরের কথা। আর আমি সেদিন দরজার আড়াল থেকে আব্বার দ্বিতীয় বউয়ের মুখ দেখেছিলাম। আব্বার দ্বিতীয় বউ আমার আম্মার নখের যজ্ঞও না। কালো একটা মহিলাকে বিয়ে করেছেন আব্বা। যেখানে আমার আম্মা তার চেয়ে 1000 গুণ বেশি সুন্দরী। তারপরও আব্বা ওই মহিলাকেই বিয়ে করেছিলেন। কারণ একটাই, আব্বার একটা পুত্র সন্তান চাই। না হলে তার এত সব সম্পত্তি কে দেখবে? তার জমিদারি কে সামলাবে? যেদিন পরীর জন্ম হল সেদিন আব্বা বাড়িতে ফেরেননি। কিন্তু তার কাছে ঠিকই খবর পৌঁছেছিল যে তার মেয়ে হয়েছে। সেজন্যই আব্বা রাগ করে বাড়িতে আসেনি। তার ঠিক 2 দিন পর আব্বা বাড়িতে এসেছিল, কিন্তু কারো সাথে কোনো কথা বলেনি। পরপর 3টা মেয়ে জন্ম দেওয়ার জন্য আম্মাকে অনেক কথা শোনায় দাদি। আম্মা নাকি ছেলে জন্ম দিতে পারবে না। তার সাথে আরও একটি কথা দাদি বলেছিল, তা হল যেই মায়ার রূপ বেশি হেও পোলা পয়দা করতে পারে না কোনোদিন। এই কথাটা শুনে সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল। কিন্তু আম্মা কিছুই বলেনি, চুপচাপ নিজের কাজ করছিল। পরীকে কোলে রাখত রূপা আর আমি স্কুল থেকে ফিরে এসে পরীকে কোলে নিতাম। ও যখন ছোট ছোট হাত পাগুলো নাড়াত তখন আমার খুব ভালো লাগত। আম্মা বলে আমার আর রূপার থেকেও পরী বেশি সুন্দর। গালে একটু ছোঁয়া পড়তেই ওর গাল দুটো লাল হয়ে যেত, মনে হতো রক্ত জমাট বেঁধে গেছে। সেই ভয় পরীকে বেশি কোলে নিতাম না, পাছে যদি ব্যথা পায়। কিন্তু রূপা ছোট্ট পরীকে কোলে নেওয়ার জন্য সবসময় আকুপাকু করত। পরীকে কোলে নিয়ে বারান্দার দাওয়ায় বসে বৃষ্টি দেখত। আর আমি তার পাশে মোড়া পেতে বই নিয়ে বসে থাকতাম। পরীর যখন ছোট ছোট পা ফেলে হাঁটত তখন দেখতে বেশ লাগত, ঠিক মোমের পুতুলের মতো। আমাদের দ্বিতীয় আম্মাকে দেখে আমি মুখ ফিরিয়ে নেই, কিন্তু রূপা আর পরী তো বোঝে না। ছোট তো, ওরা দুজনেই ওই মহিলার আশেপাশে ঘুরঘুর করত। পরীকে যখন উনি কোলে নিত আমি দৌড়ে গিয়ে ওনার কোল থেকে ছিনিয়ে আনতাম পরীকে। কিছু না বললেও মনে মনে কষ্ট পেতেন উনি। এতে আমি খুব খুশি হতাম। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছি যখন ওই মহিলার ও একটা মেয়ে হয়। কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মেয়েটা মারা যায়। এরপর আরও একটি মেয়ে জন্ম দেন, কিন্তু সেটাও মারা যায়। তারপর যখন আর পড়তে পারল না পড়ি, তার আগেই ডাক পড়ল আবেরজান বেগমের। সাথে সাথে বিষাদের ছায়া নেমে এলো পরীর মুখে। সবেমাত্র খাতাটা খুলে পড়তে বসেছিল সে। একটু পড়তে না পড়তেই ডাকাডাকি শুরু হয়ে গেছে। চোখ মুখ কুঁচকে সে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়াল। শব্দ করে ঠেলে চেয়ারটা কিঞ্চিত দূরে সরিয়ে দিল। সিমেন্টের মলাটে আবরিত খাতাটা বন্ধ করে সযত্নে বইয়ের ভাঁজে রেখে দিয়ে ছুটল দাদির ঘরে। সেখানে যেতেই চোখ গেল পালঙ্কের উপর বসে থাকা আবেরজান বেগমের দিকে। বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছেন তিনি। পরী বড় বড় পা ফেলে এগিয়ে গেল। পালঙ্কের হাতল ধরে জোর গলায় বলে উঠল, কি হইছে? আবেরজান ঘাড় ঘুরিয়ে পরীর দিকে তাকাল, তারপর বললেন, মাইয়া মানুষ এত ধূপধাপ শব্দ করে হাঁটস কেন? আস্তে হাঁটতে পারাস না? দাদির জ্ঞানমূলক কথাবার্তা কোনোকালেই পছন্দ নয় পরীর। যখনই সামনে আসবে তখনই একটা না একটা জ্ঞানের সহিত কথা বলবেই। পরী দাদির প্রশ্নের জবাব না দিয়ে বলল, তুমি কি কইবা তাড়াতাড়ি কও, আমার মেলা কাম আছে। আবেরজান হাতের ইশারায় নিজের পানদানি দেখিয়ে বললেন, একখান পান দে। আগের ন্যায় ধূপধাপ পা ফেলে জলচৌকির দিকে এগিয়ে গেল। হাঁটু গেড়ে বসে পান বানিয়ে এনে দাদির হাতে দিতেই তিনি পানটা মুখে পুরে নিলেন। পরী কৌটা থেকে কিছুটা চুন দাদির তর্জনী আঙ্গুল মেখে দিয়ে কৌটাটা আগের স্থানে রেখে দিল। বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার ফিরে তাকালো দাদির পানে। সেই লেখাগুলোর কথা মনে পড়ে গেল ওর। পরী এগিয়ে গেল দাদির কাছে। তির্যক দৃষ্টিতে তাকালো। দাদির গায়ের রং বেশ চাপা, কিন্তু অতটা কালো নয়। হাত পা ও মুখের চামড়া ঝুলে গিয়েছে। বয়স হয়েছে তো। পরী হুট করেই বলে উঠল, যেই মায়ার রূপ বেশি হেও পোলা পয়দা করতে পারে না, তাই না দাদি? পরীর কথা শুনে চমকে তাকালো আবেরজান বেগম।
এই কথা পরী শুনল কোথা থেকে? দাদিকে বলতে না দিয়ে পরী আবার বলে, তোমার তো রূপ নাই, তাই তো 2টা পোলা পয়দা করছ, কিন্তু একটারেও তো মানুষ করতে পারো নাই, 2টা অমানুষ পয়দা করছ। বুড়ি কোহানকার, আমার আম্মাজান 3টা সোনা জন্ম দিচ্ছে আর তুমি কি করছ? এক পোলায় 2ডা বিয়া করছে, আরেক পোলার বিয়ার খবর নাই, পরের মাইয়া দেইখা দেইখা দিন পার করে। কথাগুলো বলে পরী একদণ্ড দেরি না করে দৌড়ে বাইরে চলে গেল। আবেরজান বেগমকে কিছু বলতেই দিল না। নিজের নাতনির উপর ক্ষুব্ধ হলেন আবেরজান। মেয়েটা বেশ চটপটে আর উড়নচণ্ডী স্বভাবের। মুখের বুলিতে সবসময় তেজ মিশ্রিত থাকে, যা ওনার আর 2 নাতনিদের মধ্যে কোনো ক্ষণেই দেখেননি। পরীর এরকম কথা শুনতে তিনি অভ্যস্ত, তাই বেশি না ভেবে তিনি পান খাওয়ায় মন দিলেন। দাদির ঘর থেকে ছুটে বের হয়ে নিজের শয়নকক্ষের দিকে পা বাড়াতেই আবার ডাক পড়ল। এবারের ডাকটা দিয়েছেন পরীর মা মালা বেগম। মায়ের ডাক শুনে আবার ঘুরে দাঁড়াতে হল পরীর। সোনালি আপুর খাতাটা আজকে বোধহয় আর পড়া হবে না। ঘাড় ঘুরিয়ে একবার টেবিলের দিকে তাকালো সে। বইয়ের সাজানো স্তূপের মধ্যে আসামির ন্যায় পড়ে আছে খাতাটা। হাতছানি দিয়ে ডাকছে যেন পরীকে, কিন্তু সময়ের অভাবে পরী আসতে পারছে না। অসহায় নয়নে শুধু খাতাটা দেখতে লাগল সে। এর মধ্যে দ্বিতীয়বারের মতো ডেকে উঠল মালা। পরী দৌড় লাগাল। পরনের ঘাগরাটা দুহাতে হালকা উঁচু করে ধরে সিঁড়ি ভেঙে নেমে দৌড় দিল রন্ধনশালার দিকে। সেখানে বসেই ডাকছিলেন মালা। পরী ওখানে গিয়ে দাঁড়াতেই জেসমিনের দিকে চোখ পড়ল, সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল। বড় একটা গামলায় কুচো চিংড়ি বোঝাই করা। সেগুলো বাছাই করছে দুজনে মিলে। মালা পরীকে খেয়াল করেনি, তিনি চিংড়ির হাত পা খোসা ছাড়াচ্ছেন আর কাশছেন। পরী দুপা ভাঁজ করে মায়ের পাশে বসে হাত ধরে বলল, আম্মাজান, আপনি অসুখ নিয়া কাম করতে আইছেন কেন? পানি ধরলে তো আপনার কাশি আরও বাড়বে। কথাটা শেষ করে পরী গরম চাহনিতে একবার জেসমিনের দিকে তাকালো, তারপর আবার মায়ের দিকে তাকিয়ে বলল, ঘরের কেউ কি দেহে না যে আম্মার অসুখ? তারপরেও আম্মারে কামে ডাকে কোনো সাহসে? আমার আম্মার কিছু হইলে আমি কিন্তু কাউরে ছাইরা দিমু না কইয়া দিলাম। জেসমিন এবার মুখ খুলল, আমি আপারে মানা করছিলাম পরী, কিন্তু সে শোনে নাই। পরী আবারও রাগমিশ্রিত কণ্ঠে বলে উঠল, হইছে, আপনারে আর অজুহাত দিতে হইব না। যা করার। পরবর্তী শব্দ উচ্চারণ করার আগেই মালা কষে চড় মারেন পরীর গালে। এতে পরীর কোনো ভাবান্তর হল না। প্রতিদিন 2-4টে চড় না খেলে তার পেটের ভাত হজম হয় না, তাও মায়ের হাতের। মুখে আঁচল দিয়ে কাশতে কাশতে মালা বলল, কতবার কইছি মুখে মুখে তর্ক করবি না। তোর ছোট আম্মা হয়। পরী মাথা নিচু করে নিল, তবে রাগ ওর মধ্যে এখনও বিদ্যমান। মাথা নিচু করেই সে বলে, ছোট আম্মা কিন্তু আম্মা না। মালা ফের কিছু বলতে উদ্যত হলে জেসমিন থামিয়ে দিয়ে বলল, থাক আপা, পরীরে কিছু বইলেন না, ছোট মানুষ। এরপর পরীর দিকে তাকিয়ে বলল, পরী, তুমি জুম্মান্নে নিয়া শাপলা বিলে যাও। ঘরে একটা মানুষও নাই, তাই তোমারে বলতাছি, কতগুলো শাপলা নিয়া আসো। চিংড়ি দিয়া রান্না হইব। আজকে ঘরে মেহমান আসবে। কপালে দৃঢ় ভাঁজ পড়ল পরীর। অবাক করা কণ্ঠে বলে, এই বন্যার ভিতরে মেহমান আইবে কই থাইকা? পরমুহূর্তে কিছু ভেবেই পরীর মুখে হাসি ফুটে উঠল, রূপা আপা আইব? মালা দিলয়েন এক ধমক, এত কথা কস কেন, তাড়াতাড়ি যা। আর শোন, মুখটা ভালো করে ধাইকা যাবি, কেউ জানি না দেখে। নৌকার ছইয়ের মধ্যে থাইকা বাইর হবি না। জুম্মানরে নিয়া এখন যা। তোর বাপে আর তার লোকজন থাকলে তোরে পাঠাইতাম না। এমন সময়টাতে বাড়ি খালি। মৃদু রাগ দেখা গেল মালার মুখে। কিন্তু পরী বেজায় খুশি, আজকে অনেক দিন পর বাইরে বের হবে সে। দৌড়ে নিজের কক্ষে চলে গেল। ওড়না দিয়ে নিজের মুখ ভালো করে বেঁধে নিল। শুধু চোখ দুটো খোলা রাখল। দাদির ঘরে পেরিয়ে আসার সময় উকি দিল পরী। আবিরজান আয়েশ করে বসে বসে সুপারি কাটছে। পরী হাত ছাড়ল, ও বুড়ি। সুপারি কাটা রেখে পরীর দিকে তাকালেন তিনি। পরীকে এই সাজে দেখে তিনি বুঝে ফেললেন যে আজকে পরী ঘরের বাইরে বের হবে। তিনি জিজ্ঞেস করলেন, কই যাস? পরী ভেঙচি কেটে বলল, তা দিয়া তোমার কাম নাই।
আমি এখন যাই, আসমান থাইকা যদি তোমার স্বামী ডাক দেয় তাইলে ভুলেও যাইও না কিন্তু। দেশ বন্যার পানিতে ভাইসা গেছে, তোমারে কবর দেওয়ার জায়গা পামু কই? পরী খিলখিল করে হাসতে হাসতে চলে গেল। আবারও রাগ হল আবেরজানের। তার ভাষ্যমতে মেয়েদের জোরে হাসতে নেই, কাশতে নেই, এমনকি কাঁদতেও নেই। মেয়ে মানুষ থাকবে মোমের মতো, আগুনের স্পর্শ পেলে নীরবে গলে যাবে, জ্বলবে পূর্বে ছাই হবে, তবে মুখ থেকে শব্দ বের হবে না। কিন্তু পরীর স্বভাব তার ধারণার বাইরে। তাই তিনি ঠিক করলেন আজকে মালাকে বলে এই মেয়ের একটা ব্যবস্থা করবেই করবে। গ্রামের নাম নূরনগর। পদ্মা নদীর ধার ঘেঁষেই এই গ্রামের অবস্থান। পদ্মা যেন নূরনগরে নূরের আলো ছড়িয়ে দিয়েছে। প্রতিটি ঋতুতে এই গ্রাম নানান বাহারে সজ্জিত হয়ে ওঠে। কখনো গরমে উত্তপ্ত পথিকের আর্তনাদ, কখনো বর্ষার মেঘমালা থেকে সৃষ্টি বাড়িধারা, স্বচ্ছ নীলাম্বরে মেঘের ভেলা, ঘাসে জমে থাকা শিশির কণার রূপবত্তাত কোকিলের মধুর কণ্ঠ। সব মিলিয়ে গ্রামের এই সৌন্দর্য সবার মন কাড়ে। কিন্তু এখন আর এই গ্রামে সেই সৌন্দর্য নেই। 5 দিন ধরে এই রূপবান গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। টানা বর্ষণের ফলে পদ্মা উপচে জলস্রোত দ্রুত তলিয়ে দিয়ে গেছে এই গ্রামের সাথে সাথে আরও অনেক গ্রাম। গরিব অসহায় মানুষেরা আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রে। কেউ কেউ নৌকা নিয়ে ভাসছে কিংবা কলা গাছের ভেলায়। দুর্ভিক্ষ নামিয়ে দিয়েছে সারা দেশে এই প্রলয়ঙ্কারী সর্বনাশা বন্যা। ঠিক এই রকম বন্যা হয়েছিল আজ থেকে 10 বছর আগে 1988 সালে। আর এখন 1998 চলছে। এতগুলো বছর পর আবার সেই বন্যার মুখোমুখি সবাই। কেউই জানে না এই বন্যা কতদিন থাকবে। কতদিন মানুষ না খেয়ে অসহায় হয়ে পড়ে থাকবে। তারা কি বাঁচবে নাকি অসুখে অনাহারে অকালে প্রাণ হারাবে? নৌকার ছইয়ের ভেতরে বসে আছে পরী। দুপাশে পর্দা টেনে দিয়েছে। এটা মায়ের করা হুকুম। আর জুম্মান নৌকা বাইছে। পরী ছইয়ের ভেতরে থেকেই চেঁচিয়ে উঠল, হ্যাঁ রে জুম্মান, আজকে নাকি মেহমান আইব? কারা আইব জানস? বইঠা হাতে নৌকা ঘুরাতে ঘুরাতে জুম্মান জবাব দিল, শহর থাইকা ডাক্তার আইব আপা। বন্যার পানিতে ভিজে অনেকের অসুখ হইছে। হের লাইগা আব্বা শহর থাইকা ডাক্তার আনতাছে। তারাই আইব। তোরে কইছে ক্যাডা? জুম্মান অকপটে স্বীকার করে বলে। বড় আম্মায় কইছে। পরী আর জবাব দিল না। শাপলা বিলে নৌকা আসতেই পরীর মনটা খুশিতে নেচে উঠল। যদিও শাপলা বিল আর আগের মতো নেই। পানিতে ভরে টুইটম্বুর, কোনোটা বিল আর কোনোটা ক্ষেত বোঝা মুশকিল। সুতো কাটা ঘুড়ির মতো নিজেকে এখন মুক্ত মনে হচ্ছে পরীর। আজকে তো সে বিলের পানিতে সাঁতার কাটবে, তাতে মা বকলে বকুক, মারলে মারুক। কিন্তু তখনই বিপত্তি ঘটে গেল। পরীর ইচ্ছাই রয়ে গেল জুম্মানের কথায়, আপা আমাগো আরেকখান নৌকা আইতাছে এইদিকে। কৌতূহল হয়ে পরী প্রশ্ন ছুড়ে দিল, নৌকায় ক্যাডা দেখত? জুম্মান দাঁড়িয়ে উকি দিয়ে দেখে বলল, লতিফ কাকা আর দেলোয়ার কাকা আর লগে মাঝি। সাথে সাথে মেজাজ খারাপ হয়ে গেল পরীর। এটা নিশ্চয়ই ওর মায়ের কাজ। কাজের লোকগুলো বাড়িতে আসতেই পাঠিয়ে দিয়েছে। পরীর আর ভালো লাগে না এইরকম খাঁচায় বন্দি পাখি হয়ে থাকতে। একা খোলা আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চায় সে। কিন্তু ওর মায়ের জন্য তা আদৌ কখনো সম্ভব হবে কি? কথায় কথায় কসম দিয়ে পরীকে চুপ করিয়ে দেয় তিনি। পরী জোরসড় হয়ে বসেই রইল ছইয়ের ভেতরে। সম্পান মাঝি দাঁড়বাইছের সাথে আরও 2 জন মাঝিও আছে। বিশালাকৃতির নৌকা খানি টেনে নেওয়া একটুখানি কথা না। 3-4 জন মাঝি তো লাগবেই। ঘাম ছুটে গেছে সবার। হঠাৎ করেই কেউ ডেকে উঠল, ও সম্পান মাঝি, ওইদিকে কই যাও? খাড়াও দেহি একটুখানি। সম্পান বাঁশের সাহায্যে নৌকা থামিয়ে দিল তৎক্ষণাৎ। পাশে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে বিন্দু বের হয়ে এলো। পরনে অর্ধনোংরা শাড়ির আঁচল কোমরে গুজে দিয়ে শুধালো, ওই দিকে কই যাও? সম্পান নৌকার ধার ঘেঁষে এসে দাঁড়ালো, বলল, জমিদার বাড়ি যাই রে বিন্দু। ডাক্তার আনছি শহর থাইকা। হেগড়ে দিতেই যাইতাছি। বিন্দু উকি দিল নৌকার ছইয়ের ভেতর, তারপর বলল, ওই দিক দিয়া যাইও না মাঝি। সখারে দিয়া আমারে খবর দিল পরিবানু আইজ শাপলা বিলে আইছে। ওর লগে 2 খাটাই শো আইছে। গেলে ভালা হইব না।
সম্পানের মুখে চিন্তার ছাপ দেখা দিল। সে আর্ষ্ট কণ্ঠে বলল, কষ্কি? পরী আহার সময় পাইল না। অন্যদিক দিয়া গেলে অনেক ঘোরা পড়ব। আমাগো তো জলদি যাইতে হইব। এখন কি করি? কিছুক্ষণ চুপ থেকে সম্পান আবার বলে উঠল, তুই লগে আয় বিন্দু, তাইলে আমাগো কিছু কইবে না। তুই পরীরে কইলেই পরী শুনব। বিন্দু মৃদু রাগ নিয়ে বলল, খালি তো আমারই পাও। পরী খবর দিছে তাও যাইতে পারলাম না। চুলায় শাক চড়াইছি, রান্ধা শেষ না হইলে যাইতাম না। সম্পান অপেক্ষা করল বিন্দুর রান্না শেষ হওয়া অবধি। অগত্যা যেতেই হল বিন্দুকে। এবার বোধহয় পরী তাকে বিলের পানিতে চুবাবে। বিন্দু নৌকায় বসতেই মাঝিরা নৌকা ছাড়ল। নৌকায় বসা সবাই এতক্ষণ বিন্দু ও সম্পানের কথা শুনছিল, কিন্তু কথাগুলো সম্পূর্ণ বুঝে উঠতে পারেনি কেউ। তাই একটি মেয়ে কৌতূহল হয়ে জিজ্ঞেস করেই বসে, পরী কে? বিন্দু ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে জবাব দিল, আমাগো গেরামের জমিদারের ছোট মাইয়া। বিশাল ছি বাঁধানো নৌকাটি থামল গায়ের জমিদার আফতাবউদ্দিনের বাড়ির সামনে। গায়ের সব ঘরবাড়ি বন্যায় তলিয়ে গেলেও জমিদার বাড়ির উঠোন ছুঁতেও পারেনি এই পানি, কিন্তু যদি টানা আরও কয়েকদিন বৃষ্টি হয় তবে অনায়াসে এই বাড়ির উঠোনে পানি প্রবেশ করবে তা নিশ্চিত। বলা যায় উঁচু জায়গায় বাড়িটি হওয়ার দরুন বন্যার পানি স্পর্শ করেনি এই বাড়িটিকে। মোঘল আমলের বাড়িটি। সামনের উঠোন পেরিয়ে সদর দরজা পেরুলেই ডানে বামে দুটি বড় বড় পাকা ঘর। তারপর আরও একটি দরজা পেরুলেই বড় দোতলা দালানটি স্পষ্ট হয়ে ওঠে। বাড়ির দেয়ালগুলো কেমন নিস্তেজ, রং উঠে গিয়ে কেমন সবুজাব বর্ণ ধারণ করেছে। আফতাব চাইলে এই বাড়ি নতুন করে রং করাতে পারে, কিন্তু তা তিনি করেন না। কারণ তার পূর্বপুরুষদের চিহ্ন এই বাড়ি। তাদের ছোঁয়া আছে এই বাড়ির প্রতিটি আনাচে কানাচে। অভিজাত্যের ছোঁয়া তাই এই বাড়িতে তিনি দিতে চান না। বৃষ্টি বাদলে দেয়াল ভিজে কালচে হয়ে যাচ্ছে, তবুও বাড়ির দিকে ফিরেও তাকান না তিনি। এতে লোকে যা বলার বলুক, তাতে তিনি কান দেন না। নৌকা থেকে বের হয়ে এলো ৬ জন যুবক যুবতী। তাদের ব্যাগগুলো মাঝিরা বের করছে। ছেলে ৩ জন নৌকা থেকে নেমে আসলেও মেয়ে ৩ জন আসতে পারল না, কারণ সামনে কাদায় ভরা। এখানে নামলে নির্ঘাত আছাড় খাবে ওরা। তাই সম্পান কাঠের তক্তাটা নৌকা থেকে মাটি বরাবর রাখল। সহজেই মেয়েগুলো নেমে পড়ল। সবাই নিজেদের ব্যাগ হাতে নিয়ে বাড়ির উঠোনে আসতেই অবাক হয়ে দেখতে লাগল বাড়িটি। সত্যিই বাড়িটি অনেক পুরনো। সদর দরজার সম্মুখে আসতেই দুজন জোয়ান লোক লাঠি হাতে সামনে দাঁড়াল। গমগম কণ্ঠে জিজ্ঞেস করল, কারা আপনারা? কি চাই? নাইম নামের ছেলেটি লোকটির কথার জবাব দিল, আমরা শহর থেকে এসেছি। এই গ্রামের জমিদার এনেছেন আমাদের। বন্যায় অনেক মানুষ নাকি অসুস্থ হয়ে পড়েছে, তাই। কথা শেষ করতে পারল না নাইম, তার আগেই পেছনে থেকে সম্পান বলে উঠল, আরে দাদা, ওনারা ডাক্তার। জমিদার বাবু শহর থাইকা আনাইছে। আর কথা বলতে হল না সম্পানকে। লোক দুজন সবাইকে ভেতরে ঢোকার অনুমতি দিল। সদর দরজা পেরিয়েই বৈঠক ঘরে আসলো সবাই। তৎক্ষণাৎ একটা মেয়ে দৌড়ে এসে বলল, খারান বাবু, পুরুষ মানুষ ভেতরে যাইতে পারবেন না। আপনেরা এইহানে বহেন, আমি বড় মারে ডাইকা আনতাছি। ওদের বসতে দিয়ে মেয়েটা ছুটে ভেতরে চলে গেল। নাইম ইশারায় সবাইকে বসতে বলে নিজে একটা কাঠের চেয়ার টেনে বসল। শহর থেকে ৬ জন এসেছে ওরা। আরও কয়েকজন বড় বড় ডাক্তার আসবে, তবে একটু সময় লাগবে। মেডিকেলের স্টুডেন্ট ওরা। নাইম, আসিফ, শেখর, মিষ্টি, রুমি ও পালক। ওদের টিম প্রতিটি দলে ৬ জন করে ভাগ হয়ে এক এক গ্রামে গিয়েছে। দেশের অবস্থা ভালো না। বন্যায় ভেসে গেছে গ্রামের পর গ্রাম। সাথে সাথে অসুখও বাড়ছে। বিশেষ করে কলেরা। গ্রামের মানুষেরা সতর্ক থাকে না বিধায় এইসব রোগ বেশি হয়, তাই ওরা এসেছে সবাইকে সতর্ক করতে এবং চিকিৎসা করতে। অবশ্য সব ধরনের ট্রেনিং করেই এসেছে। তবুও বড় ডাক্তার সামনের সপ্তাহে এসে দেখে যাবেন। বড়সড় ঘোমটা টেনে বৈঠক ঘরে এলেন মালা। সাথে একটু আগে আসা মেয়েটিও। মালা নিচু স্বরে বললেন, কুসুম, হেগড়ে নাস্তা পানি দে। সাথে সাথে কুসুম সবাইকে শরবত আর পিঠা দিল। শরবত খেয়েই সবাই ক্ষান্ত হল, আর খাবে না ওরা।
মালা কুসুমকে দিয়ে ছেলেদের বৈঠক ঘরের পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দিল। আর মেয়েদের নিয়ে ঢুকলেন মহিলা অন্দরমহলে। মালা ওদের নিয়ে পরীর ঘরেই বসাল। তারপর আবার রান্নাঘরে চলে গেল কাজে। পরী এখনো আসছে না দেখে চিন্তিত মালা। ঘরে তিনজন নতুন পুরুষ এসেছে, না জানি মেয়েটা কোনো অবস্থাতে ঘরে এসে ঢোকে। তাই তিনি আগেভাগেই কুসুমকে পাঠিয়ে দিলেন নৌকা ঘাটে। কুসুম পানিতে পা ডুবিয়ে বসে রইল পরীর অপেক্ষায়। কিছুক্ষণ পরেই দুইটা নৌকা ভিড়ল পারে। জুম্মান হাতে এক মুঠো শাপলা নিয়ে লাফ দিয়ে নেমে পড়ল। লতিফ আর দেলোয়ার বাকি শাপলা নিয়ে ভেতরে ঢুকে গেল। সবশেষে বের হলো পরী। ওর হাতে একগুচ্ছ শাপলা। শাপলা দিয়ে একটা মালা বানিয়ে গলায় জড়িয়েছে সে। কুসুম দৌড়ে গিয়ে পরীর সামনে দাঁড়িয়ে বলল, পরী আপা তাড়াতাড়ি ঘরে চলেন। বড় মা কইছে আপনের ঘরে যাইতে। আর বাইর হওয়া যাইব না। ঘরে তিনজন নতুন পুরুষ আইছে। আহেন আমার লগে। পরী নিজের ঘাগরা উঁচু করে ঝাড়ছিল। কুসুমের কথায় হাত আপনা আপনি থেমে গেল তার। বুঝতে বাকি রইল না যে এই সেই মেহমান যার কথা সকালেই ওর আম্মা বলেছিল। পরী বলল, কেন? আম্মা ঘরে ঢুকতে দিল? কুসুম গলা ঝেড়ে বলল, কেন দিব না? শহরের ডাক্তার তারা। রোগী দেখতে আইছে। থাকতে তো দিবই। কুসুম আর কথা বলতে পারল না। তার আগেই ঝপ ঝপ করে বৃষ্টি নেমে এসেছে। বৃষ্টির বড় বড় ফোঁটা ভিজিয়ে দিচ্ছে ওদের। জুম্মান আগেই ঘরে ঢুকে পড়েছে। পরী আর কুসুম একসাথে দৌড় লাগাল। হাতের শাপলাগুলোর পাপড়ি ঝরে পড়তে লাগল মেঝেতে। বৈঠক ঘরের উঠোন পাকা করা। পরীর কর্দমাক্ত পা ফেলার দরুন পায়ের ছাপ সেখানে স্পষ্ট হয়ে উঠেছে, সাথে শাপলার পাপড়ি ছড়িয়ে পড়ছে। নাইম নিজের ঘরের বারান্দায় বসে বসে নিজের জুতো পরিষ্কার করছিল। আসার সময় কাদা লেগে গেছে। হঠাৎ কারো পায়ের শব্দে উঠোনের দিকে তাকাল। দুজন মেয়ে দৌড়ে চলে গেল। তার মধ্যে একজনকে নাইম চেনে। সে হল কুসুম, এই বাড়ির কাজের মেয়ে। কিন্তু দ্বিতীয় জনকে সে চিনল না। ওড়নাটা বোরখার নেকাবের ন্যায় পড়ে আছে বিধায় মুখটাও দেখতে পারল না সে। মেঝেতে তাকিয়ে একদৃষ্টিতে পরীর পায়ের ছাপ আর শাপলার পাপড়িগুলো দেখতে লাগল। বেশিক্ষণ স্থায়ী হল না সে পায়ের ছাপ। বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেল। নাইম বসা থেকে উঠে দাঁড়াল। তারপর নিজ ঘরে চলে গেল। বৈঠক ঘর পেরিয়ে মহিলা অন্দরে ঢুকতেই বৃষ্টির তোর যেন বাড়াল। বড় উঠোন পেরিয়ে খোলা বারান্দায় আসতে আসতেই ভিজে গেছে পরী। হাতের শাপলাগুলো মেঝেতে রেখে হাত পা ঝাড়ল সে। কুসুম ততক্ষণে রান্নাঘরে চলে গেছে। বাড়িতে মেহমান এসেছে, রান্না করতে হবে তো। ভেজা জামাকাপড় ছাড়বে বলে পরী আবার দৌড় দিল। ধূপধাপ শব্দ এলো পরীর পায়ের। কিন্তু পরক্ষণেই থেমে গেল সে। নিজের ঘরে অচেনা গন্ধ পেয়ে রুমি বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। পালক আর মিষ্টি ব্যাগ খুলে কিছু খোঁজায় ব্যস্ত। কারো আগমনের আভাসে দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকাল। পরীকে দেখে চিনল না ওরা। পরী নিজ কক্ষে প্রবেশ করতে করতে বলল, কারা আপনারা, আমার ঘরে কি করেন? ওরা দুজনেই থতমত খেয়ে গেল। কার ঘরে মালা ওদের রেখে গিয়েছে তা ওরা জানে না। যেখানে ওদের থাকতে দেওয়া হয়েছে ওরা সেখানেই থাকছে। পরী আরেকটু কাছে এসে দাঁড়িয়ে আবার একই প্রশ্ন করতেই মিষ্টি জবাব দিল, আমরা শহর থেকে এসেছি। এই গ্রামের জমিদারের গিন্নি মানে মালা বেগম আমাদের এই ঘরে থাকতে বলেছেন। সঙ্গে সঙ্গে পরীর রাগ আসমান ছুঁয়ে গেল। যেখানে নিজের জিনিসপত্রে কারো হস্তক্ষেপ সে পছন্দ করে না, সেখানে একই ঘরে এই মেয়েদের নিয়ে সে থাকবে কিভাবে? সাথে সাথেই পরী গলা ফাটিয়ে মালাকে ডাকতে শুরু করে দিল, আম্মা, আম্মা, আম্মা যান, একটু এদিকে আহেন।
কিন্তু মালার পরিবর্তে ঘরে এসে হাজির হল আবেরজান বেগম। লাঠিতে ভর দিয়ে এসে তিনি বললেন, মাইয়া মানুষ এত গলা বাজাস কেন, তোরে না করছি না? এত চিল্লাস কেন বারবার? পরী দ্রুত পদে দাদির নিকটে গিয়ে দাঁড়িয়ে বলল, আমারে না জানাইয়া আমার ঘরে অন্য মানুষ ঢুকতে দিল কেন? আবেরজান পান চিবুতে চিবুতে বলল, অহনি তো আইল ওরা, একটু জিরাইতে দে, তোর মায়ের মেলা কাম এখন, পরে ওগরে অন্য ঘরে দিয়া আইব, তুই ভিজা গেছস কাপড় বদলা। লাঠির ভরে চলে গেল আবেরজান। মিষ্টি আর পালক লজ্জায় মাথা নুইয়ে ফেলেছে। প্রথম দিনেই এত বড় অপমান মেনে নিতে পারল না ওরা। মেয়েটা কিভাবে সামনাসামনি কথাগুলো বলে ফেলল? রুমি এতক্ষণ ঘুমাচ্ছিল, পরীর চিল্লানোর ফলে ধরফরিয়ে ওঠে সে। পরবর্তী কথাগুলো ওর কানে যেতেই লজ্জাবোধে মাথা নিচু করে ফেলে। এখন ওদের মনে হচ্ছে এই গ্রামে আসাটাই ভুল হয়েছে ওদের। পরী কথা না বলে সামনে পা বাড়াল। কাঠের সাথে লাগানো আয়নার সামনে গিয়ে দাঁড়াল। অনেকটা দেখতে ড্রেসিং টেবিলের মতো। তার সামনে কয়েকটা কৌটা আর কতগুলো রং বেরঙের ফিতা। এতক্ষণ ধরে মুখে ওড়না বাঁধা থাকলেও এখন সেটা একটানে খুলে ফেলল পরী। তারপর চুল থেকে ফিতার বাঁধন খুলতে ব্যস্ত হল। মিষ্টি আর পালক চোখ তুলে পর্যন্ত তাকাতে পারল না। কিন্তু রুমির ধাক্কায় সেদিকে দুজনে তাকাল। রাগ জড়ানো কণ্ঠে পালক বলল, কি হয়েছে, ধাক্কা দিচ্ছিস কেন? রুমি হাঁ করে সামনের দিকে চোখ রেখে বলে উঠল, হ্যাঁ রে, এটা কি মেয়ে নাকি কোনো মোমের পুতুল? একটু কি ছুঁয়ে দেখব? রুমির কথার মানে ওরা দুজনের বুঝতে পারল না। রুমির দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই ওদের দৃষ্টি স্থির হল সামনের আয়নাতে। আয়নার প্রতিবিম্বে যেন একটা পরীর আগমন ঘটেছে। পুরো পুতুলের মতোই লাগছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে। গায়ের রংটা উজ্জ্বল ফর্সা, তার উপর পানির ফোঁটাগুলো চিকচিক করছে। এই প্রথম মেয়ে হয়ে কোনো মেয়ের উপর চোখ আটকে গেছে ওদের। ঘোর থেকে কিছুতেই বের হতে পারছে না ওরা। চুল থেকে বেগুনি রঙের ফিতা দুটি খুলে রেখে ওড়না হাতে পিছনে ঘুরতেই তিনজন যুবতীকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে পরী কপাল কুঁচকাল। তবে কিছু বলল না। কাঠের তৈরি আলমারি থেকে নিজের কাপড় বের করে ঘর থেকে বের হতে নিলে পালকের ডাকে থমকে দাঁড়ায় পরী। পালক জিজ্ঞেস করে বসে, নাম কি তোমার? পরী পেছনে না ফিরেই উত্তর দিল, পরী। অতঃপর ঘরে ছেড়ে বের হয়ে গেল। এবার ওদের কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে গেল। এই মেয়ের কথাই বিন্দু আর সম্পান বলাবলি করছিল। বিন্দুকে সাথে করে নিয়েই ওরা শাপলা বিলে আসে। কিন্তু তার আগেই লতিফ আর দেলোয়ার ওদের পথ রোধ করে দাঁড়ায়। কিছুতেই ওদের এদিক দিয়ে যেতে দিবে না ওরা। সম্পানের অনেক অনুরোধে ও লতিফের মন গলল না। কারণ জমিদার কন্যা পরীর করাট হুকুম সে থাকা কালীন শাপলা বিলে কোনো পুরুষের আগমন ঘটতে পারবে না। শাপলা বিলে সাঁতার কাটার জন্য কথাটা পরী বলেছিল, কিন্তু তবুও তার সাঁতার কাটা হল না। শেষে বিন্দু পরীর নৌকায় গিয়ে ফিসফিসিয়ে সলা পরামর্শ করে অনুমতি নিল। তারপর সম্পান নৌকা নিয়ে অনায়াসে শাপলা বিলে বৈঠা ফেলল। পালক ভেবেছিল জমিদার কন্যা না জানি কেমন হবে, কিন্তু সামনাসামনি দেখল এত একটা পুচকে মেয়ে। বয়স 14 কি 15 হবে। এই মেয়ের রূপের যেমন তেজ, মেজাজের তেমন ঝাঁজ, সব মিলিয়ে আগুন বলা যায়। মিষ্টি বড় একটা দম ফেলে বলল, এটা মেয়ে নাকি বিছুটি পাতা? এভাবে কেউ কারো সাথে কথা বলে? শহর থেকে এসেছি, মেহমানই তো ওদের, সেজন্য এভাবে কথা বলবে? তবে মিষ্টির কথা কেউ কানে তুলল না। রুমি চোখ কচলে বলল, এত সুন্দর মেয়ে আমি এই প্রথম দেখলাম। হবেই তো, দেখলি না এই পরীর মা কত সুন্দর। যৌবনকালে ওই মহিলার ও তার মেয়ের মতো রূপ ছিল। মায়ের মতোই হয়েছে মেয়েটা। পালকের কথায় রুমি খাট থেকে নেমে এসে ওকে জড়িয়ে ধরে বলল, ছেলে হলে এই মেয়েটাকে এখনই বিয়ে করে ফেলতাম। হাসল পালক, তোর মতো সাধারণ মেডিকেল স্টুডেন্টের কাছে জমিদার তার মেয়ের বিয়ে দিত বুঝি? জমিদার, রাজকুমার, রাজা হওয়ার একটা সুবিধা আছে জানিস? রাজ্যের সবচেয়ে সুন্দরী রমণী তাদের জন্য বরাদ্দ থাকে। পালক আর রুমির দুষ্টুমি পছন্দ হল না মিষ্টির। মেয়েটার নাম মিষ্টি, কিন্তু কথায় ঝাল মেশানো থাকে সবসময়ে। মূল কথা হল পরীর সৌন্দর্য ওর পছন্দ হয়নি। ওরাও সুন্দর, ফর্সা গায়ের রং, কিন্তু পরীর মতো অত নয়।
দুপুরে খাওয়ার ডাক পড়তেই সবাই একসাথে খেয়ে নিল, কিন্তু খাওয়ার সময় ওরা পরীকে দেখতে পেল না। ছেলেদের আগে খেতে দেওয়া হলো এবং মেয়েদের পরে। খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হলো ওরা। ঘাটে ওদের জন্য নৌকা বাঁধাই আছে। ব্যাগপত্র নিয়ে দ্রুত নৌকায় চেপে বসে সবাই। এখন ওরা গ্রামের আশ্রয়কেন্দ্রে যাবে। সেখানে শতাধিক মানুষ আছে, অর্ধেকের বেশি অসুস্থ। সেখান থেকে ওরা জমিদারের বাগান বাড়িতে যাবে। সেটিও বর্তমানে আশ্রয়কেন্দ্রে পরিণত করেছে আফতাব। নৌকায় বসে পালক আর রুমি ফিসফিস করে কথা বলছে আর হাসছে। ওদের কাণ্ড দেখে নাইম জিজ্ঞেস করল, কি রে, তোরা নিজেদের মধ্যে কি বলছিস? আমাদের কেউ বল শুনি। শেখর তাতে তাল মিলিয়ে বলল, বোধহয় বিয়ের পর হানিমুন বাচ্চা গাচ্চার প্ল্যান করছে। বলতে বলতে হাসল শেখর। পালক শেখরের বাহুতে ধাক্কা দিয়ে বলল, জি না মশাই, আমরা জমিদারের মেয়ে পরীর কথা বলছি। জানিস, মেয়েটি দেখতে খুব সুন্দর, একদম পুতুলের মতো। নাম পরী আর দেখতেও পরীর থেকে কম নয়। আমি কখনো রাজকন্যা দেখিনি, কিন্তু রাজকন্যারা বোধহয় এই পরীর মতোই দেখতে। কৌতূহল হয়ে পালকের কথা শুনতে লাগল শেখর, নাইম আর আসিফ। তবে পুরোপুরি হয়তো কথাটা বিশ্বাস হল না ওদের। আসিফ ব্যঙ্গাত্মক সুরে বলল, ফাজলামো করছিস? গ্রামের এরকম নোংরা পরিবেশে এত সুন্দর মেয়ে? ধমকে উঠল রুমি, চুপ থাক। একটা মেয়ে কখনোই আরেকটা মেয়ের রূপের বর্ণনা দেয় না, দিতে চায় না। কিন্তু আমি না দিয়েও পারছি না। আসলেই মেয়েটা খুব সুন্দর। নাইম ওদের সবার দিকে তাকিয়ে বলল, তাহলে তো দেখতে হচ্ছে মেয়েটাকে। দেখি কেমন সুন্দর। তা দেখবি কিভাবে? অন্দরমহলে তো পুরুষ ঢুকতে দেওয়া হয় না। রুমির দিকে তাকিয়ে কপাল কুঁচকাল নাইম। সত্যি তো? তাহলে কি পরীকে দেখা হবে না? যদি পরী বাইরে আসে তাহলে দেখব। পালক ভেঙচি কাটল নাইমের দিকে তাকিয়ে বলল, অত সোজা না বাবু। ওই মেয়ে বাইরে বের হয় কিভাবে দেখনি? আজকে শাপলা বিলে তো নৌকায় ওই পরীই ছিল। বাবা কত জোর করে আমরা আসতে পারলাম। নাইমের মুখে চিন্তার রেশ দেখা গেল। পালক আর রুমি যেভাবে মেয়েটার বর্ণনা দিল, একবার না দেখা পর্যন্ত ও ক্ষান্ত হবে না। শেখর দুষ্টু হাসি দিয়ে বলল, তাহলে আমরা রাতে চুরি করে অন্দরমহলে ঢুকব কি বলিস তোরা? আমি কিন্তু পরীকে না দেখে শহরে ফিরছি না। শেখরের কথায় সবাই হাসল, শুধু মিষ্টি বাদে। ও ছইয়ের বাইরে বের হয়ে চারপাশ দেখছে। নাইম শেখরের কথা ভেবে দেখল মন্দ না। সে বলল, তাহলে আজ রাতেই মিশনে নেমে পড়া যাক। কি বল? এবার আসিফ ও সায় দিল। ও দেখতে চায় কেমন সুন্দর মেয়ে। পালক ওদের কথা শুনে মাথা নেড়ে বলল, পাগল তোরা সব। ধরা খেলেই বুঝবি। জমিদার মশাই তোদের গর্দান নিবে দেখিস। আহারে এসেছি 6 জন, যেতে হবে 3 জন। কথাটা আফসোসের সুরে বলল পালক। নাইম বলল, আমারা ধরা খেলে তোদের নাম বলবো। তোরাই তো লোভ দেখালি। মেয়েটা এত সুন্দর। গর্দান গেলে সবার যাবে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র বানানো হয়েছে। এখানে সবাই তাদের মালপত্র নিয়ে কোনো এক স্থানে ঘাপটি মেরে থাকছে। গত 5 দিনে আফতাবউদ্দিন কিছু কিছু খাবার দিয়েছে সবাইকে, তাছাড়া কয়েকটি প্রতিষ্ঠান থেকেও সাহায্য করা হচ্ছে অসহায় মানুষদের। নৌকা থেকে আশ্রয়কেন্দ্রে নামতেই নাইম সহ সবাই হা হয়ে সবটা দেখতে লাগল। এই গ্রামের সবকিছুই অদ্ভুত ধরনের। এমনকি জমিদার বাড়িটাও অদ্ভুত ধরনের জিনিসপত্রের ভরপুর বাড়িটি। ওরা যতক্ষণ ও বাড়িতে ছিল ততক্ষণ ধরে শুধু দেখেই যাচ্ছিল। সবাই ওদের দেখেই বুঝতে পারল যে ওরা শহুরে ডাক্তার। গায়ে সাদা রঙের এপ্রন জড়ানো বিধায় চিনতে সুবিধা হয়েছে। খাটো মোটা করে একজন লোক এগিয়ে এলো ওদের দিকে। ঘুরে ফিরে সবাইকে এক পলক দেখে নিয়ে বলল, আহেন আপনারা, ওদিক থেকে শুরু করেন। নাইম সায় জানিয়ে লোকটার পিছু পিছু গেল। একপাশে কাঠের টেবিল ও চেয়ার পাতা হয়েছে। মিষ্টি চেয়ারে ধপ করে বসে পড়ল। এটুকুতেই হাঁপিয়ে গেছে। চারপাশে চোখ বুলিয়ে নাক সিটকে সে বলে উঠল, এই নোংরা জায়গায় থাকতে হবে এখন। আমার তো বাবা বমি আসছে। ইচ্ছা করছে এখনই ঢাকা ফিরে যাই। পালক নিজের চেয়ারটাতে বসতে বসতে বলল, তা হচ্ছে না কন্যা।
স্যার তো বলেই দিয়েছে আমাদের এখানেই থাকতে হবে। এতে তোর বমি আসলো করে ফেল। তোকেও রোগী বানিয়ে এখানে ভর্তি করিয়ে দিব। নাইম স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে ব্যাগ থেকে খাতা কলম বের করতে করতে বলল, তাড়াতাড়ি কাজ শেষ কর, তাহলে তাড়াতাড়ি ফিরতে পারবি। শেখর নিজের ব্যাগ খুলতে খুলতে বলল, হ্যাঁ, আর তাড়াতাড়ি পরীকে দেখতে পারব। রুমি শেখরের মাথায় গাঁটটা মেরে বলল, পরীর চক্করে যেন ভুলভাল চিকিৎসা করিস না, তাহলে তুই শেষ। ওরা 6 জন কাজে লেগে পড়ল। লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে। নাইম চেয়ার পেতে বসে আছে আর এক একজনের সমস্যার কথা শুনছে আর ওষুধ লিখছে। শেখর আর আসিফ ওষুধ দিচ্ছে। আর মেয়েদের চিকিৎসা করছে রুমি, মিষ্টি আর পালক। কারণ এখানকার মেয়েরা পুরুষ ডাক্তারদের কাছে আসতে অস্বস্তি বোধ করে, তাই এরকম ব্যবস্থা করা। তবে লোকসংখ্যা দেখে মনে হচ্ছে আজকে রোগী দেখে শেষ করতে পারবে না। ইতিমধ্যে বিকাল গড়িয়ে এসেছে। হঠাৎ করেই নাইমের চোখ গেল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্পানের দিকে। কিছু একটা ভেবে নাইম তার নিজের জায়গায় আসিফকে বসিয়ে উঠে গেল। সম্পানের সামনে গিয়ে দাঁড়াতেই এক গাল হাসল সম্পান। বিনিময়ে নাইম ও মুচকি হাসি উপহার দিল সম্পানকে। বলে উঠল, কি অবস্থা? তুমিও কি এখানে থাকো? না বাবু, আমার কি একখানে খাড়ানের সময় আছে? নাও নিয়াই পইরা থাহি। মেলা কাম আমার। পুরা পদ্মাই আমার বুঝছেন। সম্পানের কথায় হাসল নাইম। অদ্ভুতভাবে সেই হাসি অবলোকন করে সম্পান। শহরের লোক হওয়ায় অন্যরকম দেখতে নাইম। চুলগুলো কি সুন্দর, গায়ের রং ও ফর্সা, পরনের পোশাকাশাক বলে দেয় ছেলেটা বড় ঘরে জন্মেছে। সেখানে সম্পান নিতান্ত চুনোপুটি। আয়নায় নিজের চেহারা না দেখলেও প্রতিদিন নদীর পানিতে নিজের চেহারা দেখে সে। মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, শ্যামলা গায়ের রং আর পরনের পোশাক তো সবসময় নোংরা থাকে। এভাবে কি তাকে সুন্দর দেখাবে? সুন্দর দেখাতে হলে আগে তাকে সুন্দর পোশাক পরতে হবে। নাইমের মতো চুলগুলোর যত্ন করতে হবে। কিন্তু ওসবের ক্ষমতা নেই সম্পানের। পরের নৌকা চালিয়ে যা পায় তাতে তো সংসার ঠিকমতো চলে না। তার উপর এই সর্বনাশা বন্যা সব শেষ করে দিল। ঘরবাড়ি সব ডুবিয়ে দিয়েছে। এখন ওর পরিবারের ঠাঁই হয়েছে নিজের আধভাঙ্গা নৌকা খানিতে। ফুটো দিয়ে পানি ঢুকতেই থাকে অনবরত, আর ওর মা পানি ফেলতে ফেলতে হয়রান হয়। সম্পানকে ভাবতে দেখে নাইম হালকা ধাক্কা দিল সম্পানকে। কি ভাবছ? সম্পান হেসে বলল, না কিছু না। নাইম এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ আছে কি না। সম্পানকে একপাশে টেনে নিয়ে আস্তে করে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি বলবে? কি কথা? খানিকটা ইতস্তত করে নাইম বলল, জমিদারের মেয়ে পরীর সম্পর্কে বলতে পারবে? মুহূর্তেই সম্পানের চেহারায় আধার নেমে এলো। হাসি মুখখানিতে ভয়ের ছাপ দেখা দিল। সে মাথায় হাত রেখে বলল, ঠাকুরের দিব্যি বাবু, আমি পরীর কিছুই জানি না। আমারে এইসব জিগাবেন না, আমি কইতে পারুম না। কথা শেষ করে সম্পান চলে যেতে চাইলে নাইম ওর হাত খপ করে ধরে ফেলে। অবাক চোখে তাকিয়ে বলে, এত ভয় পাচ্ছ কেন তুমি? কি আছে ওই পরীর মাঝে যে এত ভয় পাও তুমি? আমাকে নির্ভয়ে বলতে পারো, আমি কাউকে বলবো না। কিন্তু সম্পান বলতে নারাজ। নাইম অনেক জোরাজুরি করতে লাগল। শেষে সম্পানকে বলতেই হলো পরীর সম্পর্কে। পরী আমাগো জমিদারের ছোট মাইয়া। আপনারা পরীগো বাড়িতেই গেছেন। পরীর মা বাপে অনেক শাসন করে ওরে। সবসময় ঘরের ভিতরে বইসা থাকে, বাড়ি থেকে বাইর হয় না একটুও। মনোযোগ দিয়ে সম্পানের কথাগুলো শুনল নাইম, তারপর বলল, কেমন দেখতে পরী? তুমি কি কখনো ওকে দেখেছ? হাসল সম্পান। হাত নাড়িয়ে বলল, আমি কেন বাবু, এই গায়ের কোনো বেডা মাইনসেও পরীরে দেহে নাই। আমি দেখমু কেমনে? কারো কাছে শন্নি পরী কেমন দেখতে? হ, বিন্দু কইছিল পরী নাকি মেলা সুন্দর। এর বেশি তো জানি না। সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে নাইম বলল, ব্যাস এটুকুই? এটুকু বলতেই এত গলা কাঁপছে তোমার? আমার মনে হয় তুমি সব কথা বলনি। এবার সম্পান আর দাঁড়াল না। হন্তদন্ত হয়ে ছুটে গেল ঘাটে। দ্রুত পদে চেপে বসল নৌকায়। নাইম শান্ত চাহনিতে সম্পানের চলে যাওয়া দেখল। নাইমের মনে হচ্ছে সম্পান কিছু লুকাচ্ছে। কিন্তু কি?
জানতে হবে ওকে। তবে সবার আগে পরীকে দেখার প্রয়োজন। এসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দিল সে। মাগরিবের আজান পড়েছে, ঘণ্টাও হয়নি। অজু করে একসাথে নামাজ আদায় করলেন জেসমিন ও মালা। মোনাজাতে মন ভরে দুজনে দোয়া করল এই গ্রামের সকল মানুষের জন্য। যে বন্যা দেখা দিয়েছে মনে হচ্ছে গ্রামকে পুরোপুরি গ্রাস না করা পর্যন্ত থামবে না। জায়নামাজ ভাঁজ করে নির্দিষ্ট স্থানে রেখে বের হতেই মালা দেখলেন পরী বড় বড় পা ফেলে রান্নাঘরের দিকে এগোচ্ছে। কৌতূহল নিয়ে মালাও এগোলেন সেদিকে। রান্নাঘরে উকি দিতেই দেখলেন থালা ভর্তি ভাত নিয়ে খেতে বসেছে পরী। বড় বড় ভাতের দলা মুখে পুড়ছে আর কাঁচা মরিচে কামড় বসাচ্ছে। ঝালে ঠোঁট দুটো লাল হয়ে গেলেও পরী খেয়েই যাচ্ছে। সামনেই জ্বলছে হারিকেন। হলুদ আলোয় পরীর চেহারায় লাল আভা দেখা যাচ্ছে। মালা বেশ মনোযোগ দিয়ে দেখল মেয়েকে। এক পা ভাঁজ করে আরেক পা মেলে দিয়ে মেঝেতে বসে খাচ্ছে পরী। গায়ের ওড়না অপরাধীর ন্যায় পাশে পড়ে আছে। মালা হাজার চেষ্টা করেও পরীকে বোঝাতে পারে না যে সভ্যতা কাকে বলে, কিভাবে চলতে হয়, খেতে হয়, কথা বলতে হয়। এই নিয়ে দুঃখের শেষ নেই মালার। পরীর জন্য শাশুড়ির কাছেও কথা শুনতে হয়। শাশুড়ি পরীর সাথে পেরে ওঠে না বিধায় মালাকেই কথা শোনায়। এই মেয়েকে নিয়ে মালা আর পারছে না। মালা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকেই বলে উঠল, এই সাঁঝের বেলা খাইতে বইলি যে? মুখ তুলে একবার মাকে দেখে নিল পরী, তারপর আবার খাওয়ায় ব্যস্ত হয়ে বলল, দুপুরে কিছু খাই নাই, তাই খিদা লাগছে। তোরে কতবার কইছি এইরকম ভাবে খাইতে বইবি না। ওড়না ঠিক কর তাড়াতাড়ি। মায়ের করা চাহনিতে পরী ওড়না তুলে গলায় ঝুলায়। তারপর গোপাগপ খেতে খেতে বলে, আমার ঘর খালি হইছে নাকি? হেরা গেছে? মালা গম্ভীর কণ্ঠে বলে, হ গেছে। তুই তো থাকতে দিবি না। কিছু একটা ভেবে পরীর খাওয়া হঠাৎ থেমে গেল। চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার সোনা আপার ঘরে থাকতে দিছেন? তোর সোনা, রূপা আপার ঘরে থাকতে দেই নাই। এখন খা জন্মের মতো। পেট না ভরলে আমারে খা। মালা রাগে ফুসফুস করতে করতে চলে গেলেন। পরী তা দেখে হাসল। দরজার দিকে উকি দিয়ে মায়ের যাওয়া নিশ্চিত করে গায়ের ওড়নাটা আবার ফেলে দিল সে। শান্তিমতো বসে খেতে না পারলে পেট ভরে না পরীর। নাইমরা ফিরল সন্ধ্যার পর পরী। এসেই আর যার ঘরে চলে গেল। সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। রাতে জোরে বৃষ্টি নামবে বোধ হয়। রুমিদের ঘর আলাদা করে দেওয়া হয়েছে। পরীর যে মেজাজ তাতে ওদেরও মন সায় দিল না দ্বিতীয়বার ওই ঘরে পা ফেলার। একটু রাত করেই বাড়িতে ফিরলেন আফতাব উদ্দিন। প্রায় 3 দিন পর বাড়িতে এসেছেন তিনি। সাথে ওনার ছোট ভাই আখির উদ্দিনও এসেছেন। তবে সে অন্দরমহলে ঢুকতে পারলেন না। কারণ আফতাব ছাড়া অন্দরমহলে কোনো পুরুষ প্রবেশ নিষিদ্ধ। এই প্রথা শুধুমাত্র পরীর জন্য নয়, এটা ছিল পরীর মা মালার জন্য। আফতাব যেদিন মালাকে বিয়ে করে ঘরে তোলেন সেদিনই সবাই মিলে নববধূ দেখার জন্য আসে। মালাকে দেখে সবাই সেদিন হা হয়ে গিয়েছিল। অন্যান্য পুরুষেরা কুনজর দিয়েছিল মালার উপর। সুন্দরের দিকে সব মানুষের চোখ আটকে যায়, কিন্তু সবাই সুন্দর নজরে তাকাতে পারে না, কারো কারো নজরে নিকৃষ্টতা মেশানো থাকে। তবে মালার দিকে সর্বপ্রথম নোংরা নজরে দেখে আফতাবেরই ভাই আখির। সেটা কয়েকদিনের মাথায় ঠিকই বুঝতে পেরেছিল আফতাব। সেজন্য মহিলা অন্দরমহলে তিনি ব্যতীত অন্য পুরুষের ঢোকা নিষেধ করে দিয়েছিলেন আফতাব। পরে যখন ওনার 3 মেয়ের দিকে তাকান একই ভাবনা আসে ওনার মাথায়। কেননা মালা একটি নয় 3টা পরী জন্ম দিয়েছে। ছেলেদের বদ নজর আর মেয়েদের নিরাপত্তার কথা ভেবেই এরকম সিদ্ধান্ত নিয়েছেন আফতাব। যেই মালার জন্য এত কিছু করল আর সেই মালাকে ফেলেই আরেকজনকে বিয়ে করে ঘরে তুলল আফতাব, সেটাই বুঝতে পারে না পরী। বেশি ভালোবাসায় মরিচা ধরে নষ্ট করে দেয় সেই ভালোবাসা। এই ভেবেই পরীর মনে আগুন জ্বলে সবসময়। শুধু পরী কেন, এজন্য সোনালি আর রূপালী ও বাবাকে অপছন্দ করে। তবে তা প্রকাশ করে না কেউই। কাজ শেষে আফতাব আসতেই তার 2 বিবি এগিয়ে গেলেন। জেসমিন হাত মুখ ধোয়ার পানি এগিয়ে দিলেন আর মালা গেলেন খাবার আনতে। তিমির নিশাকালে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে চারিদিকে। বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক ভেসে আসছে। গুমোট ভাবটা এতে কাটছে কিছুটা।
কিন্তু এই সময়টাতে যেন চারিদিকে ভয় ছড়িয়ে পড়েছে। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির তাণ্ডব যেন বাড়ছে, বই কমছে না। কালকে সকালে না জানি কতটা পানি বাড়ে। এই জন্য ঘুম আসছে না মালার। পাশেই জুম্মান বেঘরে ঘুমাচ্ছে। আফতাব আজকে জেসমিনের ঘরে ঘুমিয়েছে, তাই জুম্মান আজকে বড় মায়ের সাথে ঘুমাচ্ছে। মালা অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করল। চোখটা সবে লেগে এসেছে অমনি কারো গলার আওয়াজে ঘুম ভেঙে গেল। তড়িঘড়ি করে মালা বাইরে এসে বোঝার চেষ্টা করল যে কে এমনভাবে চিল্লাচ্ছে। তবে বাইরে এসে বুঝতে পারল এটা কুসুমের গলা। নিচতলার বারান্দায় সে এদিক ওদিক হারিকেন নিয়ে দৌড়াচ্ছে আর জোরে জোরে বলছে, ক্যাডা কোথায় আছো গো, ঘরে চোর আইছে চোর। মালা ভীত হয়ে দৌড়ে এলো নিচতলায়। ততক্ষণে জেসমিন ও আফতাব বের হয়ে এসেছেন। কুসুমের গলার স্বরে সবার আগে পালকের ঘুম ভাঙল। রুমি আর মিষ্টি কেউ ডেকে তুলল। ঘটনা জানতে ওরা ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়াল। ওখান থেকে নিচতলার উঠোন স্পষ্ট, তবে অন্ধকারে এখন কিছুই দেখা যাচ্ছে না। আফতাব এগিয়ে এসে বললেন, কি হয়েছে কুসুম? কুসুম হাঁপাতে হাঁপাতে বলল, কর্তাবাবু ঘরে চোর আইছে গো, চোর। মালা ঘোমটা টেনে এগিয়ে এসে বললেন, কস কি? কি চুরি করছে? কুসুম হালকা হেসে বলল, পরি আপা থাকতে চুরি করব কেমনে? বেডারে মাইরা ভর্তা বানাইয়া দিছে। মালার চোখ কপালে। অন্ধকারের মধ্যে পরীকে খুঁজতে লাগল মালা। কুসুম ছাতা মালার দিকে এগিয়ে দিয়ে বলল, ওই যে উঠোনে পরি আপা। এতক্ষণে বেডারে বাইন্ধা ফালাইছে। বলেই মুখে হাত দিয়ে হাসল কুসুম। হারিকেন হাতে নিয়ে ছাতা মাথায় দিয়ে আফতাব আর মালা এগিয়ে গেল উঠোনের কোনো বড় পেয়ারা গাছের সাথে লোকটার হাত দুটো বাঁধছিল পরি। লোকটার পুরো মুখে গামছা পেঁচানো, এতে চেহারা দেখা যাচ্ছে না। পরি আর লোকটা সম্পূর্ণ ভিজে গেছে। মোটা লাঠিটা নিয়ে উঠে দাঁড়াল পরি। আফতাবের দিকে তাকিয়ে বলল, চোর ধরা শেষ আর আপনি অহন আইলেন? যাক গে কাইল ওর বিচার কইরেন। আইজ রাইত ভর এইহানে বৃষ্টিতে ভিজুক। আফতাব গোমরা মুখে তাকালেন পরির দিকে। অনেক কিছুই বলতে চাইছে তিনি, কিন্তু রাত বেশি হওয়ায় আর কথা বাড়ালেন না তিনি। পরীকে ঘরে যেতে বললেন। উপরে দাঁড়িয়ে সবই শুনল রুমি, মিষ্টি ও পালক। এখন ওরা ভয় পাচ্ছে খুব। যদি নাইম, শেখর বা আসিফের মধ্যে কেউ একজন হয়। ভাবতেই গলা শুকিয়ে এসেছে তিনজনের। পালক ভয় মিশ্রিত কণ্ঠে বলে, কোনো চোর ধরেছে পরি? নাইম তো বলেছিল আজকে পরীকে দেখতে অন্দরমহলে আসবে। তাহলে ওরা পরীর হাতে ধরা পড়ে গেল? রুমি নখ কামড়াতে কামড়াতে বলল, এই মেয়েটা তো খুব ভয়ানক রে। অন্ধকার ওকে কাবু করতে পারে না, বরং অন্ধকার ওকে দেখে কাবু হয়। না হলে এই অন্ধকারে কি করে একটা মানুষকে মারতে পারে? এবার মিষ্টিও ভয় পেল খানিকটা। কোনো বিপদ হবে না তো? তখনই পরীকে আসতে দেখা গেল। তবে হারিকেনের আলোয় পরীর হাতের লাঠির মাথায় রক্ত দেখল ওরা। এতে ওদের ভয় আরও বেড়ে গেল। পরী ওদের দিকে তাকিয়ে বলল, আপনারা ভয় পাবেন না। পরী থাকতে অন্দরমহলের কোনো মায়ার গায়ে কেউ হাত দিতে পারে নাই আর পারবেও না কোনোদিন। আপনারা অহন ঘুমাইতে যান। কাইল বিচার হবে, তখন সব দেখতে পারবেন। বলেই পরী চলে গেল। কিন্তু ওদের ঘুম কি আদৌ আসবে? বড়সড় একটা চিন্তা ওদের মাথায় ঘুরপাক খাচ্ছে। কোনো মতে নাইমা বা শেখর যদি হয় তাহলে ওদের মানসম্মান সব শেষ। তারপর পুত্র সন্তান জন্ম দেন তিনি। শুক্রবার মানে জুমার দিন জন্মেছে, তাই ছেলের নাম রাখা হল জুম্মান। জুম্মান ওর মায়ের মতো কালো হয়নি। আব্বার গায়ের রং পেয়েছে শ্যামবর্ণ। আমি প্রথমে জুম্মানকে কোলে নিতাম না। রূপাই রাখত বেশি, তখন আমি পরীর দেখাশোনা করতাম। পরীর বয়স 5 বছর হয়েছে। কিন্তু প্রতিটি পদে পদে আমি পরীকে দেখে অবাক হতাম। ছোট্ট পরী এতটা শক্ততা কখনোই ভাবিনি আমি। আমি যখন ছোট ছিলাম তখন নাকি পোকামাকড়, পশু পাখি অনেক ভয় পেতাম, আম্মা সবসময় বলতো। রূপার ক্ষেত্রেও তাই। কিন্তু পরী সম্পূর্ণ আলাদা। ওকে কখনো ভয় পেতে দেখিনি। আমাদের রগজটা গরুটার দিকেও সাহস নিয়ে এগিয়ে যেত ও। গরুটাও ছুটে আসত পরীকে গুঁতো মারার জন্য, কিন্তু পরী তৎক্ষণাৎ সরে যেত। দড়িতে টান খেয়ে গরুটা আর এগোতে পারত না।
তখন ভয় পাওয়ার বদলে পরী খিলখিলিয়ে হাসত। তা দেখে সেদিন আমার বুক কেঁপে উঠেছিল। আমারও তখনও সাহস হয়নি ওই গরুর সম্মুখে দাঁড়ানোর। তারপর একদিন পরীকে সাপে কাটল। তখন ওর বয়স 7 বছর। ওঝা যখন পরীর পা থেকে বিষ নামাচ্ছিল চোখমুখ শক্ত করে বসেছিল পরী। এতটুকু শব্দ ওর মুখ দিয়ে বের হচ্ছিল না। চোখ দুটো লাল হয়ে গেছে, পানি পড়ছে চোখ থেকে, কিন্তু মুখে শব্দ নেই। অথচ দেলোয়ার কাকার মেয়েকে যখন সাপে কাটল বিষ নামানোর সময় কি চিৎকার তার! তখন তার বয়স ছিল 16 বছর। কিন্তু ওইটুকু বয়সে পরী কিভাবে চুপ করে রইল? কি ভাবছিস পরী, তোকে এসব কথা বলার জন্য খাতাটা দিয়ে গিয়েছি? না পরী, তোকে অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু এত কথা বলার সময় আমার কাছে নেই, তাই টানা 1 সপ্তাহ ধরে আমার মনের সব কথা এই খাতায় বন্দি করেছি। তুই বড্ড কঠিন মানুষ পরী। তোর মনে আমরা 2 বোন ও আম্মার জন্যই ভালোবাসা আছে। এছাড়া বাকি সবাইকে তুই ঘৃণা করিস, আমি তা বেশ বুঝতে পারতাম। 7 বছর বয়সে আব্বার জন্য যে ঘৃণা দেখেছি সে ঘৃণা আমিও আব্বাকে করতে পারি নাই। জানি না জুম্মানকে তুই আদৌ ভালোবাসিস কিনা, তবে ছোট্ট ছেলেটাকে একটু ভালোবাসা দিস। ভালোবাসা ছাড়া কেউ কখনো বাঁচে না পড়ি। যেদিন তুই ভালোবাসতে শিখবি সেদিনই বুঝবি। তবে আজকে তোকে এক বিশেষ মানুষের কথা বলবো, যার কথা শুনে তোর ইচ্ছা করবে ইস, তোর জীবনে যদি এরকম কেউ আসতো তাহলে মন্দ হতো না। অবশ্য তাকে এতদিন তুই চিনে ফেলেছিস, কিন্তু দেখেছিস কিনা জানি না। সে হলো রাখাল। নামটা রাখাল হলেও সে রাখাল ছিল না। সে শুধুই আমার রাখাল, একান্তই আমার। স্কুলে পড়াকালীন বইতে কবিতা পড়তাম, রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা, কিন্তু আমার রাখাল বাঁশি বাজাতে পারত না, গরু ছাগল ও চোরাত না। কিন্তু তবুও সে রাখাল, আমাদের গ্রামের রাখাল রাজা। তবে পরের টুকু আর পড়া হলো না পরীর। তার আগেই কোনো একটা শব্দে সেদিকে তাকালো সে। এখন রাত অনেক, শুধু বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। তবে পরী বেশ বুঝতে পারছে যে অন্দরমহলে কোনো নতুন পুরুষের আগমন ঘটেছে। এ বিষয়ে বরাবরই পরী সচেতন। ভেতরে কোনো নতুন মানব আসামাত্রই পরী তা টের পেয়ে যায়। খাতাটা বন্ধ করে হারিকেনের আঁচ কমিয়ে উঠে দাঁড়াল সে। পালঙ্কের পেছনে থেকে মোটা লম্বা লাঠিটা বের করল। এই লাঠি দিয়েই ছোটবেলায় সে চর্চা করত। এখনও করে, বলতে গেলে লাঠি চালনায় খুব পারদর্শী পরী। সময় পেলেই লাঠালাঠি শুরু করে দেয় সে। অন্ধকার থাকায় মুখটা ঢাকতে হল না পরীর। কারণ সে জানে এই মুহূর্তে ঘরে চোর ঢুকেছে এবং চোর অন্ধকারেই চুরি করে। পরী তাই লাঠি হাতে বেরিয়ে পড়ল। প্রথমেই গেল রান্নাঘরে, সেখানে গিয়ে সে চুপি চুপি কুসুমকে ডেকে তুলল। তারপর একটা গামছা নিয়ে বেরিয়ে গেল। অন্ধকারে লাঠি চালিয়ে রক্তাক্ত করে দিল চোরকে। পুরো মুখে গামছা জড়িয়ে দিয়ে উঠোনের কোনো পেয়ারা গাছের সাথে বেঁধে দিল। ঘটনাটা কেমন যেন তাড়াতাড়ি ঘটে গেল। বৃষ্টিতে ভিজে গেলেও যেন শীত লাগছে না পরীর। শরীর আরও গরম হয়ে আসছে। সেটা কি রাগে? বেশি ঘাটাঘাটি না করে পোশাক বদলে ঘুমিয়ে পড়ল সে। সকাল হতেই সারা গায়ে ঢোল পড়ে গেল। কাল রাতে জমিদার বাড়িতে চোর এসেছিল এবং পরীই চোরকে ধরে ফেলে। আর আজকেই চোরের বিচার হবে। এই গুঞ্জনে কেউই ঘরে থাকতে পারল না। নৌকা আর ভেলায় চড়ে সোজা জমিদার বাড়িতে হাজির হল। সবার আগ্রহ চোরের বিচার দেখা। সবাই ভাবছে চোরের এত সাহস হল কিভাবে যে জমিদারের বাড়িতে হানা দেয়। সারারাত ঘুমাতে না পেরে মাথা ব্যথা হয়েছে পালকের। মিষ্টি আর রুমিরও একই অবস্থা। বাইরে লোকজনের আওয়াজ পেতেই ওরা বুঝল যে বিচার আরম্ভ হতে চলেছে, তাই ওরা ঘর ছেড়ে বের হল। একটু এগোতেই মুখোমুখি হল আবেরজানের। তিনি বললেন, কই যাও তোমরা বিচার দেখতে? রুমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই তিনি বাজখাই গলায় বললেন, বেডাগো সামনে যাও তো, মাথায় কাপড় কই? মাথায় কাপড় দেও তাড়াতাড়ি। কোনোরকমে 3 জন মাথায় কাপড় টেনে অন্দরমহল থেকে বের হয়ে গেল। বাইরে এসে দেখল অনেক মানুষ সেখানে। একপাশে মহিলারা, আরেক পাশে পুরুষ। পালক ভিড়ের মধ্যে নাইমকে খুঁজতে লাগল। কিন্তু অত মানুষদের মধ্যে খোঁজা কি সম্ভব? এর মধ্যেই আফতাবউদ্দিন এসে চেয়ারে বসলেন, সাথে আখিরও। এছাড়া গ্রামের কয়েকজন মুরুব্বি ও আছেন।
চোরকে টেনে আনল দুজন লোক। গামছাটা সরিয়ে মুখ দেখাতেই সবাই অবাক হয়ে গেছে। এ তো উত্তর পাড়ার কানাই। ওর এত বড় সাহস হলো কিভাবে? আফতাবউদ্দিন গোমরা মুখে কানাইকে জিজ্ঞেস করল, তুই আমার বাড়িতে চুরি করতে এলি কোনো সাহসে? তাও আবার অন্দরমহলে ঢুকেছিস? কানাই কোনো জবাব দিল না। রাতভর বৃষ্টিতে ভেজায় এখন জ্বরে কাঁপছে। মুখ থেকে কথা বের হচ্ছে না। এরই মধ্যে আখির বলে উঠল, যাই হোক, চুরি করেছে যখন শাস্তি পেতেই হবে। গ্রামের সবাই আমার ভাইকে সম্মান করে, শ্রদ্ধা করে, আর কানাই যা করেছে তা অন্যায়। এতে আমাদের জমিদারিকে অপমান করেছে সে। তাই ওর কঠিন থেকে কঠিনতর সাজা হওয়া উচিত। বাকিটা গ্রামের মুরুব্বিরাই ভালো বুঝবেন। বলেই সবার দিকে দৃষ্টি মেলল আখির। পালক, মিষ্টি আর রুমি যেন প্রাণ ফিরে পেল। নাইমরা তাহলে নিরাপদ। কিন্তু ওরা এখন কোথায়? পালক দৌড়ে ভেতরে চলে এলো। ওর পিছু পিছু মিষ্টি, রুমিও এলো। বৈঠক ঘর পেরিয়ে ঢুকল নাইমের ঘরে। ওরা রেডি হচ্ছিল। পালক গিয়েই প্রশ্ন ছুড়ে দিল, তোরা এখানে বাইরে কি হচ্ছে জানিস কিছু? নাইম জুতার ফিতা বাঁধছিল। পালকের কথায় এক পলক সেদিকে তাকিয়ে আবার ফিতা বাঁধতে বাঁধতে বলল, শুনলাম চোর ধরা পড়েছে, তাই আর বের হইনি। ভেবেছি একসাথে রেডি হয়ে বের হব। রুমি পালককে ঠেলে ওর জায়গায় দাঁড়িয়ে বলল, চোরটা কে ধরেছে জানিস পরি? পরীর নামটা শুনেই চমকে তাকালো নাইম। শেখর শার্টের বোতাম লাগাতে লাগাতে এগিয়ে এসে বলল, পরী ধরেছে। সর সর সর, গিয়ে দেখি কেমন চোর ধরেছে আমাদের পরী। মিষ্টি শেখরের কলার চেপে ধরে ওকে থামিয়ে দিয়ে বলে, ছাগল কোথাকার, আমরা কত ভয় পেয়েছি জানিস? ভেবেছিলাম তোরাই বুঝি ধরা খেলি। শেখর কলার ছাড়িয়ে শার্ট ঠিক করতে করতে বলল, রাতে যে বৃষ্টি হয়েছে, বের হতাম কিভাবে? ঘুম পেয়ে গেল তো তাড়াতাড়ি। নাইম উঠে সোজা বাইরে চলে গেছে। বাকি সবাই বিচারে গিয়ে উপস্থিত হল। পরী এখনো ঘুমে আচ্ছন্ন। রাতে ভেজার দরুন ওর গায়েও জ্বর নেমেছে। তাই তো ভোরের স্নিগ্ধ রোশনি আখিপল্লবে পড়তেই কাঁথাটা দিয়ে মুখটা ঢেকে নেয় এবং আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু এই ঘুমটা আর ধরে রাখতে পারল না পরী। কুসুম আর জুম্মান হন্তদন্ত হয়ে ছুটে পরীর ঘরে ঢুকল। ডেকে তুলল পরীকে। প্রথমে বিরক্ত হলেও পরে জুম্মানের কথায় অবাক চাহনিতে তাকালো পরী। জুম্মান বলেছে, পরী আপা, আব্বা কইছে কানাই কাকার হাত কাইটা ফালাইতে। চুরির সাজা নাকি এইডাই ভালো। পরী ঘুম পুরোপুরি ছুটে গেছে। একটানে গায়ের কাঁথাটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়াল। আলমারি খুলে নিজের বোরখাটা গায়ে জড়িয়ে নিল। মেকআপটা আটকে দিল। চোখ দুটো ও খোলা রাখল না। পাতলা কাপড়ে ঢেকে দিল রক্তিম চোখ দুটো। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। অন্দরমহল থেকে বের হয়ে যেই না বৈঠক ঘর পেরুতে যাবে, তখনই বাদ সাধে মালা। মেয়ের হাত টেনে ধরে বলে, কই যাস? কম্পিত কণ্ঠে পরি বলে উঠল, আম্মা, কানাই কাকার হাত কাটবো আব্বায়। মালা মাথাটা হালকা নিচু করে জবাব দিল, হ। পরি জোর গলায় বলে, আব্বা অন্যায় করতাছে আম্মা। আমারে যাইতে হইব। আমার হাত ছাড়েন। পরীর কথায় হাতটা আরো শক্ত করে ধরলেন মালা। তুই যাবি না পরি? মনে আছে আমারে কি কথা দিছস তুই? মনে আছে আম্মা। আপনেরই কথা দিছি, আমার এই মুখ কোনো পুরুষরে দেখামু না। তার লাইগাই বোরখা পরছি। অহন হাত ছাড়েন আম্মা। কিন্তু মালা ছাড়ল না। সে মেয়েকে এত লোকের সামনে যেতে দেব না কিছুতেই। জোরাজুরির এক পর্যায়ে জেসমিন এসে মালার হাত ছাড়িয়ে নিয়ে বলল, পরীরে যাইতে দেন আপা। কিচ্ছু হইব না। একটা মানুষের প্রাণ বাঁচবে। অতঃপর জেসমিন মাথা দুলিয়ে পরীকে যেতে বলল। এই প্রথম পরী কৃতজ্ঞতার সহিত তাকালো জেসমিনের দিকে, তারপর ছুটে গেল বিচার সভায়। এদিক ওদিক না তাকিয়ে পরী এক দৌড়ে গিয়ে আফতাবের পাশে দাঁড়াল। মেয়েকে এমন সময় কল্পনাও করেনি আফতাব। আর চোখে সামনে বসা মুরুব্বিদের দিকে তাকিয়ে নিজের মেয়েকে বললেন, তুমি এখানে? ঘরে যাও। পরী অত্যন্ত নমনীয় কণ্ঠ বলে, এখানে অন্যায় হইতাছে আব্বা। আর যেইহানে অন্যায় হয় সেইহানে আমি থাকি, তা আপনি জানেন। আফতাব উত্তর দিল না, তবে আখির বলল, কি অন্যায় পরী? তুই জানস না যে কানাই চুরি করছে?
এই বিচারই ঠিক হবে, তুই ঘরে যা। ঘৃণা দৃষ্টিতে আখিরের দিকে তাকালো পরি, কিন্তু চোখ দুটো নেকাবের আড়ালে থাকায় তা আখির দেখতে পেল না। আব্বা কানাই কাকা চোর হইছে তো আপনাগো কারণেই। একবার ভাইবা দেখেন, বন্যায় সব ভাইসা গেছে কাকার। অহন পোলাপাইন লইয়া কেমনে থাকবো কাকায়? আপনারা যদি সাহায্য করতেন তাইলে তো কাকায় চুরি করতে আইতো না। পরীর কথায় চুপ করে রইল আফতাব সহ সব মুরব্বিরা। কথাটা পরী ঠিকই বলছে, এই বন্যায় তো কারোরই কাজ নেই। ভরসা করার মতো তো ওদের একজনই আছে, সেটা হলো আফতাব। আফতাবের উচিত ছিল গ্রামের সবার খেয়াল রাখার। পরী আবার বলতে লাগল, পেটের ক্ষুধা কখনো ধর্ম মানে না। ক্ষুধা এমন একটা জিনিস যা সব ধর্মেই হার মানে। ক্ষুধার জ্বালা বড় জ্বালা, তা একটু বুঝেন। কানাই কাকার হাত না কাইটা তারে একটা কাম দেন। ওই হাত দিয়া খাইটা খাইব উনি। ওনার হাত কাটলে বউ পোলাপান গো কি খাওয়াবো? হেও তো মরবই, তার সাথে বউ পোলাপান ও মরব। কাকা চুরি কইরা অপরাধ করছে, তার সাজা সে রাতভর পাইছে। অহন তার হাত কাইটা আপনারা অন্যায় কইরেন না। এমন ও তো হইতে পারে কাকার হাত দুইটাই আপনাগো একদিন কাজে লাগব। কথাগুলো শেষ করেই পরী পা বাড়ায় অন্দরমহলে। তবে এতটুকু সময়ে বলা কথাগুলো শুনে সভার সবাই চুপ করে গেল। আফতাব ও কিছু বলল না। বিচারের বাকি কাজ তিনি মুরব্বিদের হাতেই ছেড়ে দিলেন। কেউ কোনো কথা বলতেছে না দেখে গ্রামের সবচেয়ে বেশি বয়স্ক যিনি সে বলে উঠল, পরী তো হক কথাই কইছে। কানাইয়ের বউ পোলাপাইন গো কথাও তো ভাবতে হইব। তারপর তিনি আফতাবের দিকে তাকিয়ে বললেন, তুমি কি কও আফতাব? কানাইরে কি করবা? আফতাব মাথা নিচু করে বলল, আপনারা যা ভালো বুঝেন তাই করেন। কথা তো সব পরী বলেই দিছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হলো, কানাইকে কাজ দেওয়া হলো সম্পানের সাথে, যাতে কটা টাকা রোজগার করে চলতে পারে। পেটের দায় সে এসেছিল জমিদার বাড়িতে চুরি করতে, কারণ এই গায়ে ধনী বলতে আফতাব। আরও কয়েকজন আছে, তবে এই মুহূর্তে তাদের ঘরবাড়ি ও নদীগর্ভে বিলীন হয়ে আছে। তাই সে জমিদার বাড়িতেই এসেছে চুরি করতে। কিন্তু কপাল খারাপ যে পরীর হাতেই ধরা পড়ল। যখন ওর হাত কাটার নির্দেশ দেওয়া হয় তখন সে হাউমাউ করে কেঁদেছিল। বারবার ক্ষমা চেয়েছিল, তার হাত যেন না কাটা হয়। কিন্তু কেউ শোনেনি। এখন কানাই পরীর প্রতি কৃতজ্ঞ হল। মনে মনে প্রতিজ্ঞা করল কোনো একসময় পরীকে কৃতজ্ঞতা জানাবে। নাইমের চোখ দুটো খুশিতে চকচক করছে পরীকে দেখে। এতক্ষণ ধরে মেয়েটার মধুর বাণী শুনছিল সে। গলার স্বরটা সত্যি খুব সুন্দর, এখনও কানে বাজতেছে। কথা শুনে এখন পরীকে দেখার ইচ্ছা আরও প্রবল হচ্ছে। তবে পরীর কথাগুলো বেশি মুগ্ধ করেছে ওদের। শেখর নাইমের কাঁধে হাত রেখে বলল, এই মেয়েকে দেখা অত সহজ হবে না নাইম। আশা দেখছি এখানেই ছাড়তে হবে, না হলে আশার জালে আমরাই পেঁচাব। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে নাইম বলল, উহু, এখন মেয়েটাকে দেখার ইচ্ছা আরও গভীর হল। প্রাথমিক বিদ্যালয়ে না গিয়ে আজকে ওরা জমিদারের বাগান বাড়িতে গেল। সেখানেও অনেক মানুষের উপস্থিতি। তবে বেশ কয়েকজন একটু বেশি অসুস্থ, তাই তাদের স্থানীয় একটা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে বলল ওরা। এরই মধ্যে আরেকটা নৌকা এসে পারে ভিড়ল। সেখান থেকে কয়েকজন লোক বেরিয়ে আসল। তারা চারিদিকে চোখ বুলিয়ে এগিয়ে গেল নাইমের কাছে। সবার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে নাইম কিঞ্চিত হেসে এগিয়ে গেল। লোকটা সবিনয়ে হাত মিলানোর জন্য হাত বাড়িয়ে দিল। বিপরীত দিক থেকে নাইম ও হাত বাড়িয়ে দিল এবং বলল, সেদিন আপনার নামটা জানা হয়নি আর নিজেরটাও বলা হয়নি। ব্যস্ততা দুজনেরই ছিল। যাই হোক, আমি নাইম আহমেদ। বিপরীতমুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাও হেসে জবাব দিল, শায়ের। নামটা শুনে নাইমের চোখ দুটো হালকা ছোট হয়ে এলো, বলল, শুধুই শায়ের? লোকটা আবারও হাসল। অদ্ভুতভাবে তাকিয়ে থেকে বলে উঠল, সেহরান শায়ের। আশা করি এবার বুঝতে পেরেছেন। মেঘাবৃত সূর্যটা যেন কিছুতেই বের হওয়ার চেষ্টা করে না। সারাক্ষণ ওই মিশকালো মেঘের আড়ালে থাকে সে। একটু দেখা দিল কি এমন ক্ষতি হয় তার? উল্টে দেখা না দিয়েই কত মানুষের ক্ষতি করে দিল। এইসব ভাবনা আপন মনে ভেবে চলছে পরী। জানালার ধারে জলচৌকি পেতে বাইরের দৃশ্য আপন মনে দেখছে পরী।
হাতের উপর হাত রেখে তার উপর মাথা দিয়ে স্থিরচিত্তে দেখে যাচ্ছে আজকের মেঘমালা। এই গোমরা মেঘের উপর একরাশ ঘৃণা এসে জন্মায় পরীর। তখনই মনে পড়ল সোনালির বলা কথাগুলো। সত্যিই কি পরী সবাইকে শুধু ঘৃণা করে, ভালোবাসে না কাউকে? তাহলে আজকে কেন কানাইকে বাঁচালো সে? সেটা কি ভালোবাসা নয়? তাহলে কি সেটা মায়া? হ্যাঁ, মাই হবে হয়তো। সোনালি এত কঠোর বলে গেল কেন পরীকে? সোনালি যখন চলে যায় তখন পরীর বয়স তো মাত্র 7 ছিল। অতটুকু বয়সে পরীর মধ্যে কি এমন দেখেছিল সোনালি? সব প্রশ্নের উত্তর ওই খাতাটায় পাবে সে। কিন্তু এখন আর পড়তে ইচ্ছে করছে না পরীর। কানাইয়ের জন্য খুব খারাপ লাগছে। যদিও কানাইকে সাজা দেওয়া হয়নি তবুও ভালো লাগছে না পরীর। বারবার সোনালির কথাই মাথায় আসছে। আফতাবের বড় মেয়ে সোনালি। যেদিন সোনালির জন্ম হয় সেদিন পুরো জমিদার বাড়ি খুশিতে মেতে উঠেছিল। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে সোনাকন্যা। দেখতে যেমন সুন্দরী তেমনি গায়ের গড়ন। তাই এই সোনাকন্যার নাম রাখা হয় সোনালি। প্রথম মেয়ে বলে সবাই আহ্লাদি করে রাখত সোনালিকে। বাড়ির বড় মেয়ে বলে কোনো শখ অপূর্ণ রাখেনি সোনালির। সবসময় সবার কোলে কোলেই থাকত। বড় হওয়ার পর সবার প্রিয় পাত্রী হয়ে ওঠে সোনালি। পদ্ম আখি, প্রিয়ংবদা, প্রাণচঞ্চল যেন এই মেয়েটিকেই বলা যায়। সবসময় হাসিখুশি আর সবার সাথে সুন্দর ব্যবহার করত সে। গ্রামেরই একটা স্কুলে পড়ত। সব শিক্ষকদের পছন্দের তালিকায় সোনালি সবসময়ের জন্য জায়গা করে নেয়। কিন্তু এই চঞ্চল মেয়েটার মুখে গাম্ভীর্য এনে দেয় সময়ে। সে যেন সোনালির এই খুশিকে মানতে পারেনি। হিংসার তাড়নায় সে মেয়েটির মুখ থেকে হাসি কেড়ে নিল। সোনালির 5 বছর বয়সে মালা জন্ম দেন রূপালীর। তখন থেকেই জমিদার বাড়িতে কেমন গুমোট ভাব নেমে আসে। সবাই ভেবেছিল ছেলে হবে কিন্তু মালা মেয়ের জন্ম দিয়েছেন। আবিরজান এতে ক্ষুব্ধ হলেন, সাথে আফতাবও। একটা পুত্র সন্তানের জন্য শেষ করে দিলেন মালার প্রতি তার ভালোবাসা। মায়ের প্রতি অবহেলা দেখে সোনালির কোমল হৃদয় কেঁদে উঠল। বাবাকে আস্তে আস্তে ঘৃণা করতে শুরু করল। তবে সেই ঘৃণা কখনোই আফতাবের সামনে প্রকাশ করত না সে। নীরবে নিভৃতে চোখের পানি ফেলত। ভাবত নিজে অভিশাপ দিতে পারেনি তো কি হয়েছে, ওর চোখের পানি তো অভিশাপ হয়ে দাঁড়াতেই পারে। পরীর জন্ম যেন সবার কাল হয়ে দাঁড়ায়। যেখানে একটা ছেলেই জন্ম দিতে পারেনি মালা, যেখানে রূপবতী মেয়ের জন্ম দিয়ে কি হবে? রূপ যেন অভিশাপ এনে দিয়েছে মালা ও তার মেয়েদের জীবনে। মেঘের গর্জনে পরীর ধ্যান ভেঙে দেয়। ঝড়ো হাওয়া বইছে বাইরে। বাতাসে মেঝেতে লুটানো ঘাগরাটা দুলছে। সামনের কোরানো চুলগুলো ও বাতাসের সাথে মেতে উঠেছে যেন। শীত লাগছে পরীর। জ্বরটা এখনো কমেনি। তবে এই জ্বর কখনোই কাবু করতে পারেনি পরীকে। আজকেও তার ব্যতিক্রম হল না। তবে জলচৌকি থেকে উঠে দাঁড়িয়ে এসে ঘরের সব জানালাগুলো বন্ধ করতে লাগল। হঠাৎই তার একটা কথা মনে পড়ল। মালা বলেছিলেন সোনালি নাকি শহরে চলে গেছে। সেখানেই রাখালের সঙ্গে থাকে সে। আর ওই মেয়ে ডাক্তারগুলোও তো শহর থেকেই এসেছে। যদি ওরা সোনালির কোনো খোঁজ দিতে পারে। এসব ভেবে দ্রুত জানালা বন্ধ করে ঘর থেকে বের হয়ে গেল পরী। এক প্রকার ছুটেই চলে এলো মেহমানদের ঘরের দরজায়। কিন্তু ভেতরে যেতে ওর শরীর কাঁপছে। জ্বরে নয়, একটু অস্বস্তি লাগছে ওর। যদি ওরা সোনালির খবর দিতে না পারে। পরী আস্তে করে দরজায় হাত রাখতেই ঝনাত করে দরজা খুলে গেল। দরজা খোলার শব্দে পালক পেছনে ঘুরে তাকিয়ে পরীকে দেখে অনেক অবাক হল। রুমি আর মিষ্টি ঘুমাচ্ছে। পালক ও ঘুমানোর প্রস্তুতি নিতে যাচ্ছিল। বাগান বাড়ি থেকে ওরা তাড়াতাড়ি চলে এসেছে। কারণ আকাশের অবস্থা ভালো না, ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তাই ওরা তাড়াতাড়ি চলে এসেছে। দুপুরের খাবার খেয়ে একটু আগেই ঘরে এসেছে। রুমি মিষ্টি ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছে। পরী এগিয়ে এসে পালকের সামনে দাঁড়াল। ইতিমধ্যে ঘাম ছুটে গেছে পরীর। এমতাবস্থায় পরীকে দেখে পালক জিজ্ঞেস করে, কোনো সমস্যা পরী? মানে তুমি কিছু বলতে চাও? প্রশ্নটা ঝংকার তুলে দিল পরীর সারা শরীরে। কথা বলতে ওর ঠোঁট কাঁপছে। আচ্ছা, সোনালির সম্পর্কে কি কিছু জিজ্ঞেস করা ঠিক হবে?
কিন্তু সোনালির জন্য বুকটা খুব জ্বালা করে পরীর। তাই সে আমতা আমতা করে জিজ্ঞেস করল, আপনারা তো শহর থাইকা আইছেন? পালক পরীর অবস্থা দেখে এগিয়ে এলো। সামনের জলচৌকিতে বসে ইশারায় পরীকে বসতে বলে দুহাতে নিজের ঘাগরা খামচে ধরে এগিয়ে গিয়ে বসে পড়ি। পালক মুচকি হেসে বলল, হ্যাঁ আমরা শহর থেকেই এসেছি। পালকের সুন্দর আচরণে পরী যেন সাহস পেল। সে চট করেই বলে উঠল, আপনারা কি আমার সোনা আপার খবর আইনা দিতে পারবেন? কথাটা পালক বুঝল না, তাই পরীর প্রশ্নের বিপরীতে সে প্রশ্ন করে, সোনা আপা কে? চিনলাম না, সব গুছিয়ে বলো তাহলে বুঝতে পারব। আমার বড় আপা, সোনা আপা। শহরে থাকে, আর আপনারাও তো শহর থাইকাই আইছেন। আমার সোনা আপার একটু খবর আইনা দিবেন, খুব ভালো হয় তাইলে। কতদিন আপারে দেখি না। পরীর মায়াবতী মুখখানি দেখে পালকের কষ্ট হল। এই মুখটা দেখলে বোধহয় পুরুষ কেন কোনো নারীও পরীকে ফেরাতে পারবে না। তসতসে জলে ভরা চোখ দুটো সবাইকে ঘায়েল করার প্রধান অস্ত্র। তোমার আপা শহরে থাকে বুঝলাম, কিন্তু বাড়িতে আসে না? তোমার বাবাকে বললেই তো পারো, তোমাকে শহরে নিয়ে যাবে, তখন তুমি তোমার আপাকে দেখতে পারবে। পালকের কথায় পরী ঘন ঘন মাথা নেড়ে বলে, না হাব্বা, আমারে কোনোদিনই শহরে নিয়া যাইব না। আপার কথা কইলে তো নিবই না। কেন? কি এমন করেছে তোমার আপা? দীর্ঘশ্বাস ফেলল পরী। নিচের দিকে তাকিয়ে বলতে লাগল, আপা আমাগো গেরামের একটা পোলারে ভালোবাসত অনেক। কিন্তু আমার আব্বা মাইনা নেয় নাই, তার লাইগা আমার আপা হ্যারে নিয়া শহরে চইলা গেছে। আর আহে নাই। আব্বায় কইয়া দিছে এই বাড়িতে যেন আমার সোনা আপার নাম কেউ না নেয়। আম্মা অনেক কান্দে আপার লাইগা। তাই আমি একবার আপার লগে দেহা করতে চাই। পরীর কথার মাঝে একরাশ কষ্ট দেখতে পেল পালক। মেয়েটাকে প্রথম দেখে বদমেজাজি ভাবলেও এখন সে বেশ বুঝতে পারছে যে পরীর কঠোরতার পেছনে রয়েছে এক সাগর কোমলতা। ঠিক নারকেলের মতো উপরের শক্ত খোসা যে ভাঙতে পারবে, একমাত্র সেই পারবে কোমলতা স্পর্শ করতে। পালক এবার বুঝতে পারছে যে এই বাড়ির বড় মেয়ের সাথে কারো কোনো সম্পর্ক নেই। কিন্তু মেজ মেয়ে, সে কোথায় এখন? উত্তর জানতে তাই সে জিজ্ঞেস করে, আর তোমার মেজ বোন এখন কোথায়? পরী মাথা নিচু রেখেই জবাব দিল, রূপা আপার বিয়া হইয়া গেছে। বুঝলাম, কিন্তু পরী শহরটা তো তোমাদের গ্রামের মতো ছোট না যে খুঁজলেই তোমার আপাকে পেয়ে যাব। তাছাড়া তোমার আপাকে তো আমি কখনো দেখিনি। আর আমি মেয়ে হয়ে কিভাবে তোমার আপাকে খুঁজব? এভাবে খোঁজা তো সম্ভব নয়, তবে চেষ্টা করে দেখব। মনটা খারাপ হয়ে গেল পরীর। এটার ভয়ই পাচ্ছিল সে। হয়তো ওরা কেউই সোনালির খবর দিতে পারবে না। গোমরা মুখেই পরী বলল, তাইলে কি কোনোদিন আপার খোঁজ পামু না? কথাটা বলেই উঠে দাঁড়াল পরী। ছোট ছোট পা ফেলে দরজা দিয়ে বেরিয়ে গেল। স্থির নয়নে তা দেখল পালক। আজকে পরীর আচরণে বেশ অবাক হয়েছে পরী। দুদিন আগেই তো ওদের থাকা নিয়ে কত কথা শোনালো, আর আজকে এভাবে মিশে গেল। তবে পরীর সাথে সাক্ষাৎ হয়ে বেশ ভালোই লাগল পালকের। মেয়েটা সুন্দর, তবে কথাগুলো যেন আরও বেশি সুন্দর। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যেন ঝড়টা আরও বাড়ল। আফতাব আজকে বোধহয় বাড়িতে ফিরতে পারবে না। এই ঝড়ের মধ্যে কোনো মাঝিই নৌকা চালাবে না। পুরো জমিদার বাড়িতে অচেনা ৩ পুরুষ ছাড়া আর কোনো পুরুষ নেই। নাইম বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আপন মনে। ঝড়ো হাওয়া গায়ে লাগছে, শীত করছে, কিন্তু ঘরে যেতে ইচ্ছে করছে না তার। উল্টে হাত বাড়িয়ে এসে বৃষ্টির পানি ছুঁয়ে দেখছে। সকালের কথা ভাবছে নাইম এখন। অল্প সময়ের ব্যবধানে কত কথাই বলে গেল পরী। অথচ ওই সময়টুকু বারবার চোখের সামনে ভেসে উঠছে। পরীকে এক পলক দেখার ইচ্ছা যেন বাড়ছে নাইমের। আজকে রাতে কি তাহলে ও ঘুমাতে পারবে? নাকি পরীকে দেখতে যাবে? নাইম স্থির করল আজকে যেভাবেই হোক অন্দর এসে ঢুকবেই। তার উপর আজকে কেউই নেই বাড়িতে। আসিফ এসে নাইমকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এই ঠান্ডায় এভাবে দাঁড়িয়ে আছিস কেন তুই? চল ভেতরে। নাইম দৃষ্টি বৃষ্টিতে স্থির রেখে বলল, আজকে পরীকে দেখতে যাব। এই ঝড়ের মধ্যে? পাগল হয়ে গেছিস তুই? সকালে কি হলো দেখলি না? পরী যেমন মেয়ে, তোকে বেঁধে ফেলবে আমি নিশ্চিত। এরকম করিস না। নিজের পায়ে নিজে কুড়াল মারিস না।
চল ঘরে। কিন্তু নাইম তা মানল না। সে পরীকে দেখবেই দেখবে। এই নিয়ে কিছুক্ষণ কথা কাটাকাটি করল আসিফ আর নাইম। আসিফ ভয় পেতে লাগল আর নাইমকে সাহস দিতে লাগল। কিন্তু ভাগ্য যেন ওদের সহায় হল না। তখনই সদর দরজা খোলার শব্দ এলো। অন্ধকারে একটা অবয়ব দেখতে পেল দুজনেই। তবে বুঝতে পারল না সে কে। তাই ওরা পূর্ণ দৃষ্টি নিবন্ধ করল আগন্তুকের দিকে। বারান্দায় হারিকেন জ্বলছিল বিধায় আগন্তুক সেদিকেই আগে গেল। সাথে সাথে ব্যক্তির মুখটা স্পষ্ট হয়ে উঠল। অস্ফুটস্বরে নাইম বলে উঠল, আপনি। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটে উঠল শায়রের। বৃষ্টিতে ভিজে সে একাকার, হাসি মাখা ঠোঁট দুটো কাঁপছে তার। পরনের সাদা পাঞ্জাবি ভিজে গায়ের সাথে লেপটে গেছে। নাইম অবাক হয়ে বলল, এই বৃষ্টিতে ভিজে এলেন কেন আপনি? এই সময় ভেজা ভালো না, জ্বর আসতে পারে। তাড়াতাড়ি পাঞ্জাবি বদলে ফেলুন। শায়ের নাইমের ঘরের মুখোমুখি ঘরটাতে প্রবেশ করে। পাঞ্জাবি খুলে আরেকটা পাঞ্জাবি পরে নেয়। দড়িতে ঝোলানো গামছাটা নিয়ে মাথার চুলগুলো মুছতে লাগল সে। আফতাব বাড়িতে নেই বলেই শায়েরকে আসতে হল। না হলে তার ঠেকা পড়েছে এই ঝড়ের মধ্যে আসতে। কোনো মাঝি আসতে চায়নি বিধায় সে নিজে এসেছে নৌকা চালিয়ে। সাথে কাকভেজাও হয়েছে। আফতাবের সবচেয়ে বিশ্বস্ত লোক হল সেহরান শায়ের। বলতে গেলে ডান হাত। আখিরের থেকে সে শায়েরকে বেশি ভরসা করে। সব কাজের দায়িত্ব একমাত্র শায়েরকে দিয়ে নিশ্চিন্ত হতে পারেন সে। কোনো কাজে আজ পর্যন্ত দেরি করেনি শায়ের। তাছাড়া ওর কাজের হাত চমৎকার। বলতে গেলে যেখানে হাত দেয় সেখানেই সোনা পায়। এজন্য আফতাব একটু বেশি স্নেহ আর বিশ্বাস করে শায়েরকে। এমনকি শহর থেকে ডাক্তার আনার জন্য শায়েরের হাত আছে। শায়েরের পরামর্শেই আফতাব ডাক্তার এনেছেন। শায়ের বলেছে এতে নাকি আফতাবের নাম বাড়বে। সবাই আরও বেশি বেশি শ্রদ্ধা করবে তাকে। হয়েছেও তাই, সবার মুখে মুখে এখন আফতাবের গুণগান ছাড়া কিছুই শোনা যায় না। নাইমের সঙ্গে শায়েরের দেখা শহরেই হয়েছিল, তবে তা ক্ষণিকের জন্য। এরপর নাইম আর শায়েরকে দেখেনি। সে অন্য শহরে গিয়েছিল। আজই গ্রামে ফিরেছে আর এসেই কাজে লেগে পড়েছে। এখন শায়েরের প্রধান কাজ হল এই জমিদার বাড়ি রক্ষা করা, যেন বাইরের কেউ এই বাড়িতে ঢুকতে না পারে। কিন্তু এই মুহূর্তে ক্ষুধায় পেট জ্বলছে ওর। কিছু না খাওয়া অবধি সে কিছুই করতে পারবে না। তাই সে ছাতা হাতে বের হল। অন্দরমহলের দরজায় কয়েকবার টোকা দিল, কিন্তু কেউই সাড়া দিল না। অতঃপর শায়ের কুসুমকে কয়েকবার ডাকতেই কেউ একজন দরজা খুলে দিল। মুখোমুখি হল পালক আর শায়ের। পালককে শায়ের একদমই আশা করেনি। ভেবেছিল বুঝি কুসুম আসবে। শায়ের নিজের বিস্ময়তা বিনা প্রকাশে বলল, কুসুমকে একটু ডেকে দিবেন? হারিকেনটা একটু উঁচু করে ধরে পালক। এতে শায়েরের মুখটা আরেকটু স্পষ্ট হয়। পালক বলে, কুসুম তো নেই, বোধহয় বাড়িতে গেছে। তাহলে বড় মা? পালক একবার পেছনে তাকিয়ে আবার শায়েরের দিকে তাকালো, বলল, ঘরে আছেন। কিছু লাগবে আপনার? আমাকে বলুন। শায়ের অনিচ্ছা প্রকাশ করে বলে, না, বড় মাকে বলুন শায়ের এসেছে, তাহলেই তিনি আসবেন। মাথা নেড়ে হারিকেন হাতে নিয়ে চলে গেল পালক। মালার ঘরে যেতেই দেখল জেসমিন মালার মাথায় জলপট্টি দিচ্ছেন আর থেমে থেমে কেসে উঠছে মালা। পালক এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে ওনার? মুখ তুলে চকিতে তাকালো জেসমিন, বললেন, তুমি এ ঘরে এসেছ কেন? আর আপার বেশি কিছু হয়নি, সামান্য জ্বর। সেরে যাবে, তুমি নিজের ঘরে যাও। পালক শায়েরের কথা বলতেই জেসমিন ঘর থেকে বের হয়ে গেল। তার সাথে পালককেও নিজের ঘরে যেতে বলে। ঘরে এসেই পালঙ্কে গা লাগিয়ে শুয়ে পড়ে পালক। রুমি আর মিষ্টি খাতা কলম নিয়ে কিসব হিসাব কষছে। এসব ভালো লাগছিল না বিধায় পালক নিচতলার বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিল। অন্দেরের দরজা ধাক্কার শব্দে সে দরজা খুলল। কিন্তু চোখের সামনে কঙ্কিত পুরুষটিকে দেখে যেন মুগ্ধতা এসে ভেড়ে দুই নেত্রে। এই নিয়ে তৃতীয়বারের মতো শায়েরের সাথে দেখা তার। প্রথম দেখা হয়েছিল শহরে। অদ্ভুত এই পুরুষটির চোখে আটকে গিয়েছিল পালকের নয়ন জোড়া। অন্যরকমের মাধুর্য আছে শায়েরের চোখে। সুরমা পোড়ায় চোখ দুটোর সৌন্দর্য বেশিই ছড়াচ্ছে। সেখানেই পালক কিছু পল আটকে গিয়েছিল।
তারপর আর দেখা হয়নি। আজকে বাগানবাড়িতে দ্বিতীয়বার দেখা হয়। তবে তা দূর থেকেই, আর এখন যে এইভাবে শায়েরের সাথে পালকের দেখা হবে তা ভাবেই নি পালক। চলবে ইনশাআল্লাহ,